আমি তো আগের দিন মিটিং এ ছিলাম না। এখন তো 9টা বাজে, কটার মধ্যে কমপ্লিট করব সেটা বলবেন। মোটামুটি স্যার আপনি আপনার মতো করে কমপ্লিট করতে কতটুকু সময় লাগবে? আমার তো বলেছি যে এমনি তো 1 ঘন্টা 15 মিনিট আগের দিনই তো বললাম। আমার যত টাইম দেবেন ততই তাকে ব্যাখ্যা করতে পারবো, তো সেটা আপনাদের একটা টাইম দরকার। কারণ না, সেটাও তো একটা একটা ম্যাক্সিমাম টাইম ধরে দিন। ধরুন 10 মিনিট 20 মিনিট হলো। আচ্ছা, তাহলে 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট, তার মানে হচ্ছে 10টা 20-র মধ্যে আমি শেষ করে দিয়ে প্রশ্ন উত্তর পর্ব আরম্ভ করব। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আজকে তাহলে আরম্ভ আচ্ছা, করে দিচ্ছি। এই দরজাটা একটু বন্ধ করে দেবো না, থাকবে? থাকবো দা। আচ্ছা। যদি স্যার অসুবিধা হ্যাঁ, নেই, 1.5 ঘন্টা হয়ে যেতে পারে, অসুবিধা নেই। আলোচনার তাহলে ক্ষেত্রে খুব 1.5 ঘন্টা হতে পারে। তাহলে খুব ভালো হয়। তো চেষ্টা করছি, মানে ব্যস্ততার করে তো বললে তো সমস্যা, একটু ধীরে হ্যাঁ, ধীরে ভালো করে বোঝাতে হয় তো। তা মোটামুটি এক সেটাই ঘন্টা সেটাই। কুড়ি মিনিট 1 ঘন্টা 20 মিনিট আমি টার্গেট রাখছি, ঠিক আছে? 10টা 20 পর্যন্ত। 40 মিনিট কোনো অসুবিধা নেই, 2 ঘন্টা হলেও অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে খুব ভালো। আমি যত সম্ভব ভালো করে বোঝানোর চেষ্টা করছি, কারণ ওষুধটা একটা পলিকেস মেডিসিন এবং নানান রোগের জন্য কাজে লাগে। ফিমেল মেডিসিন, মেলের ক্ষেত্রেও কাজ করে। যাই হোক, আমি স্টার্ট করি। প্রথমে আমি বলি যে সিপিয়াটা, আজকে সিপিয়া হলো কেন? সিপিয়া হলো কেন, মানে আমি বলতে চাচ্ছি যে সিপিয়াটা কিভাবে এই সিপিআর ক্যারেক্টার গুলো অর্জন করলো একদম ছোটবেলা থেকে, সেইটা আমি আগে একটু বলে নিই আজকে। প্রথমে হচ্ছে যে আমাদের শরীরে, হিউম্যান বিং এ দুটো পোর্টাল সিস্টেম আছে। একটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম, আর একটা হচ্ছে এপিফাইসিয়াল পোর্টাল সিস্টেম। হেপাটিক পোর্টাল সিস্টেমটা হচ্ছে লিভারে অবস্থিত, আর এপিফাইসিয়াল পোর্টাল সিস্টেমটা অবস্থিত আমাদের ব্রেনে। তো দেখা যাচ্ছে এরা এই পোর্টাল সিস্টেম গুলো শান্টিং এর মতন কাজ করে। টোটাল যে ব্লাড সার্কুলেশন থাকে তার সাথেও একটা শান্টিং, অর্থাৎ ইমার্জেন্সি প্রয়োজন হলে বা অন্য কোনো সিস্টেমিক সার্কুলেশনের গন্ডগোল হলে তখন পোর্টাল সিস্টেম গুলো কাজ করে। তো যখন একদম ছোট থাকে, জন্মানোর পরে, তো একটা নির্দিষ্ট সময়ে দেখা যাচ্ছে যে আমাদের যে পিটুইটারি আছে মস্তিষ্কে, তার যে অ্যান্টিরিয়ার পিটুইটারি, তার সাথে থ্যালামাসের অ্যান্টিরিয়ার হর্ন অফ দ্য থ্যালামাসের একটা শান্টিং মেথড, তাকে বলা হয় এপিফাইসিয়াল পোর্টাল সিস্টেম। এপিফাইসিয়াল পোর্টাল সিস্টেম। তো এই এপিফাইসিয়াল পোর্টাল সিস্টেমের গন্ডগোল সিপিআর ক্ষেত্রে, আর লিভারে হেপাটিক পোর্টাল সিস্টেমের গন্ডগোলেই তার কিন্তু প্রথম থেকেই তার কিন্তু এই সিপিআর হওয়ার দিকে গেছে। কিভাবে গেছে? এপিফাইসিয়াল পোর্টাল সিস্টেমটা হচ্ছে হরমোন সিক্রেশন করে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে, যেখান থেকে আমাদের মাস্টার অফ দ্য গ্ল্যান্ড বলা হয় পিটুইটারিকে। তার মধ্যে অ্যান্টেরিয়র পিটুইটারি একটা গ্ল্যান্ড, একটা অংশ। সে কি করে? সোমাটোট্রপিক হরমোন সিক্রেশনে রেগুলেট করে। সোমাটোট্রপিক হরমোন যে সিক্রেট করবে তাকে রেগুলেট করে। কিন্তু একদম ছোটবেলায় যখন সোমাটোট্রপিক হরমোনের রেগুলেশনটা একদম ছোটবেলাতে সেটা দরকার হয় না, যখন আস্তে আস্তে একটু পিউবার্টির দিকে যায়, মানে 10-11 বছর আসে, তখন কি হয় যে তাদের হরমোনাল অর্থাৎ গ্রোথ হরমোনের সিক্রেশনটা কম হওয়ার জন্য একটা সিপিআর পেশেন্ট, তার গলার কণ্ঠস্বর ছেলেদের মতন দেখায়, তাদের চেস্টটা ন্যারো না হয়ে, মেয়েদের চেস্টটা একটু ন্যারো হয়, নাহলে ফ্ল্যাট টাইপের হচ্ছে, ন্যারো না হয়ে তাদের বেসটা ঠিক ডেভেলপমেন্ট হচ্ছে না। তাহলে পাখার যে জায়গাটা তাকে বলা হয় পেলভিক, পেলভিক গার্ডেল, পেলভিক রিজিয়ন, যেখানে বাচ্চাটা ধরে রাখে আর কি মায়েরা বড় হলে, সেই জায়গাটা সংকীর্ণ হয়, এবং সেইটার পিছন দিকে যে মাসেল থাকে অর্থাৎ পাছার মাসেল, সেগুলোকে বলা হয় গ্লুটিয়াল মাসেল, সেইগুলোর কম আধিক্য দেখা যায়। এরকম ভাবে তাদের এই নেগেটিভ জিনিসগুলো তৈরি হয়। তো একটা মেয়ে ছোট থেকে আস্তে আস্তে বড় হলো, এবং যখন তার 11-12 বছর বয়স হলো, যখন তার বিভিন্ন রকমের চেঞ্জ গুলো আসছে সেক্সুয়াল চেঞ্জে, তখন সেই চেঞ্জ গুলোর পরিবর্তে আস্তে আস্তে তার কোনো চেঞ্জই হচ্ছে না। তার তার মেন্টালি, মানসিক ভাবে সে একটা মানে তার একটা ডিটোরশন, তার একটা ডিস্টারশন ফিল করছে, এবং সেই ফিল করার জন্য সে ভাবছে আমি তো অন্য মেয়েদের ক্লাসের মতন এরকম নয়, আমার তো ঠিক মতন মেয়ে সুলভ চেহারা আসেনি, তাহলে আমি সবার থেকে আলাদা। তার মধ্যে একটা নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হয়ে থাকে। এবং তারও আগে যখন আরো ছোট থাকে, তখন যে কোনো প্রকারে
ফ্রয়েড এবং রোজারের যে সাইকোথেরাপিস্ট আছেন ছিলেন, তাদের মত হিসাবে তার দেখা যাচ্ছে দাদাকে ভালো, সে বোন দাদাকে ভালো মাস্টার দিচ্ছে, ভালো কাপড় দিচ্ছে, ভালো কিছু যত্ন করছে। আমাদের এই সমাজে ছেলেদের ভালোভাবে দেখাশোনা করা হয়, মেয়েদের একটু কম দেখাশোনা করা হয়, কিন্তু সেটা মেনে নেয়। কিন্তু ওর মন আনকনসিয়াস মাইন্ডে তার মধ্যে একটা নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হয়। এইভাবে নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হলো ছোটবেলায়। তারপরে যে এপিফাইসিয়াল পোর্টাল সিস্টেমের যে ডেফিসিয়েন্সি, সিক্রেশন, মেরি সুলভ চেহারা না হয়ে ছেলে ছেলে চেহারা, এই করেই তার নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হয়ে থাকে। এবং সিপিআর যে মেন কষ্ট সেটা হচ্ছে স্ট্যাসিস, তার মধ্যে ইমোশনাল স্ট্যাসিস, সার্কুলেশন স্ট্যাসিস। সেই সার্কুলেশন স্ট্যাসিস এর আরেকটি কারণ হলো যে হেপাটিক পোর্টাল সিস্টেমের সার্কুলেশন স্ট্যাসিস হয়, ঠিক মতন সিক্রেশন বন্ধ বন্ধ হয়ে যায়। এবং নিচের শরীরের নিচের অংশ থেকে যে ভেনাস ব্লাড গুলো যেটা হার্টে নিয়ে পিউরিফাইড করা দরকার, সেই জায়গাগুলো হচ্ছে না। বিশেষ করে ফিমেল পেলভিক অর্গান গুলো জায়গাগুলোতে অ্যাকুমুলেশন অফ ব্লাড জমছে, এবং তার জন্যই তার এরকম বিভিন্ন রকম ডিস্টোর্টেড, ইউটেরাইন ডিস্টোর্টেড, ভ্যাজানাল ডিস্টোর্টেড শুরু হয়। একেতে তার স্ট্রাকচার গন্ডগোল, তারপরে তার দেখা যাচ্ছে যে ইউটারাসকে ধরে রাখার জন্য যে মাসেল গুলো, রাউন্ড লিগামেন্ট এন্ড আদার লিগামেন্ট অফ দ্য ইউটারাস, সেটা শিথিল হয়। কারণ হচ্ছে ব্লাড সার্কুলেশন ঠিক মতন পায়নি, অক্সিজেন পায়নি, নিউট্রিশন পায়নি, সেটার জন্য তার এই ঠিক মতন এখানে সিপিয়া আর সালফার ছাড়া কোনো স্টিলিটি, কোনো স্টিলিটি খুব একটা বেশি ছাড়ানোর মানে অভিজ্ঞতা যত বড়ই ডক্টর হোক খুব কম, রেয়ার আছে। অন্য মেডিসিন লাগে, সিপিয়া সালফার ছাড়া বন্ধনধতা যার বাচ্চা হয় না, তার কারেকশন করা খুব মুশকিল। এখানে দেখা যাচ্ছে যে তার এই যে আর কি হচ্ছে যে এক্সেসিভলি অনেকগুলো করে মায়েদের বাচ্চা হচ্ছে, তার জন্য বিভিন্ন লিগামেন্ট গুলো ঢিলা হয়ে যাচ্ছে, শীতল হয়ে যাচ্ছে, এবং সেক্সুয়াল এক্সেস অর্থাৎ প্রচুর পরিমাণে ইন্টারকোর্স করার জন্য ও তাদের এই প্রবলেমটা দেখা দিচ্ছে, রিল্যাক্সেশন। তো তার আগে স্ট্রাকচারালি গন্ডগোল, তারা বাচ্চা বিয়ে হয়েছে, তারা তো একটা বাপের ঘর থেকে শ্বশুর বাড়িতে এসেছে, তার তো সুখ স্বাচ্ছন্দ্য ভাবে সংসার করার জন্য স্বামীর থেকে। কিন্তু আপনারা বলুন, তাহলে দেখা যাচ্ছে যে কেন ইনডিফারেন্ট টু হাজবেন্ড, ইনডিফারেন্ট টু হাজবেন্ড কেন? এবং সব থেকে যাকে ভালোবাসে সিপিয়া লেডি, সেটা হচ্ছে হাজবেন্ডকে এবং বাচ্চাকে, তার এখানে ইনডিফারেন্ট কেন তৈরি হলো? এর ইনডিফারেন্ট তৈরি হওয়ার পিছনে মেনলি রয়েছে সেটা হাজবেন্ডের ক্ষেত্রে সেখানে অনেকগুলো কজ রয়েছে। তার মধ্যে একটি কজ হচ্ছে সে ভাবে যে এই পৃথিবী তার জন্য না, তার বাচ্চাই হচ্ছে না, বারবার অ্যাবর্শন হয়ে যাচ্ছে, কিংবা একটা বাচ্চা হয়েছে কিন্তু তারপরে আর বাচ্চা হচ্ছে না, কিংবা তার এই জন্য সেই মনে করে যে তার মধ্যে একটা নেগেটিভ থট তৈরি হয় যে আমার এই পৃথিবীতে কিছু, আমার বেঁচে থেকে লাভ কি? এটা একটা কজ। আর একটা কজ হচ্ছে সিপিআর যেহেতু জন্মলগ্ন থেকে ব্লাড স্ট্যাসিস, যদি আমরা ছোটবেলায় সিপিআর ধরে দিতে পারি তাহলে সবটাই মিটে যেত, কিন্তু হয়নি। ব্লাড স্ট্যাসিস হওয়ার জন্য তার এই যে বারবার এটা ইউটেরাইন কোলাপস হয়ে যাচ্ছে, এবং সে ভাবছে যে আমার বাচ্চাই হচ্ছে না, তো আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কারণ কি? কিন্তু দেখা যায়, প্র্যাকটিক্যালি দেখা যায় সিটা পেশেন্টরা সবকিছু অ্যামিলোডেট করে খুব দ্রুত, কোনো ভায়োলেন্ট এক্সারসাইজ করলে, ড্যান্সিং করলে, বিশেষ করে ড্যান্সিং করলে, স্বামী আহত হয়েছে, সবাইকে খেতে দেওয়া, বাচ্চাটাকে স্কুলে গাড়িতে তুলে দেওয়া, তার টিফিন করা, শ্বশুর শাশুড়িকে দেখভাল করা, এবং স্বামীকে বললেও স্বামীর যে এই যে তার যে একটা হবি, আর যেটা কাজ করছে সেটা হচ্ছে হরমোনের কাজ করছে। এখানে দেখা যাচ্ছে যে
তার যে হাজবেন্ডের প্রতি ইন্টারকোর্স করতে দিচ্ছে না বা করছে না, এটার ক্ষেত্রে তার একটা বাইপোলার মানসিকতা তৈরি হয়। এই বাইপোলার মানসিকতা কি তৈরি হয়, যখন হাজবেন্ড ডিমান্ড করে, দেখছে যে তার প্রায় প্রায় ইউটেরাইন প্রলাপস হচ্ছে, তার স্ট্যাসিস অফ দা পেলভিক অর্গানের জন্য তার একটা লিপোরিয়াল ডিসচার্জ হচ্ছে এবং পেন ফিল করছে ইন্টারকোর্সে, তো হাজবেন্ড কি চাইছে যে সহবাস কর থাক এরকম একটা, কিন্তু সেটা ও অন্যভাবে ডিস্টর্টেড মাইন্ডেড করে নিয়েছে যে আমার পার্টনার যখন ডিমান্ড করছে না, তাহলে এটা বোধহয় ন্যাচারাল ব্যাপার, আমার বোধহয় ইন্টারকোর্স করাটা কিছু ব্যাপার না, এটা জীবনের একটা আর একটা জৈবিক ধর্মের মধ্যে নয়, তার ডিমান্ডটা সে করছে না বলে সে কিন্তু অ্যাভার্সন টু কয়সাস, এটাও কিন্তু একটা কারণ যে কিভাবে সে হাজবেন্ডকে ইন্টারকোর্স করছে না, তারও একটা কারণ। তার শারীরিক নানা রকম কষ্ট, মানসিক নানা রকম কষ্ট, তার একটা হবি ছিল, সেই হবিটা ঠিক মতন, ড্যান্সিংটা ঠিক মতন করতে পারছে না, হরমোন ঠিক মতন বেরোচ্ছে না, বারবার রিপিটেডলি অ্যাভার্সন হচ্ছে, মাসিক বন্ধ হয়েই থাকছে, তার এই পৃথিবীতে বেঁচে লাভ কি, সন্তান নেই, আমার কোনো অপত্য বংশ থাকবে না, এই করে করে তার একটা ডিস্ট্রাক্টিভ বা নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি করে। এটাকে যদি আমি ছোটবেলায় দেখি, খুব ছোটবেলায় যখন এই হরমোনটা সিক্রেশন তখন আরম্ভ হয়নি, তাহলে তার মধ্যে দেখা যায় যে বাবা যখন হাত ধরে কোনো, ও ছোটবেলা থেকে ড্যান্সিং ভালোবাসে, বিকজ তার নাকি ড্যান্সিং করলে ফিজিক্যালি তার একটা ইল ভালো জায়গায় আসে, ভালো ভালো লাগে, তাই সে শিখেছে। কিন্তু দেখা যাচ্ছে যে বাবা যখন কোনো স্টেজে নিয়ে যাচ্ছে, বলছে যে না না নেগেটিভ থট, না না আমি পারবো না, না না আমি হবে না, না না তুই যা, ফেলে দিচ্ছে, তাতে ওর ও খুবই রেগে যাচ্ছে। কিন্তু যখন সে স্টেজে যাচ্ছে তখন সে পারফর্ম করছে, এখানে লাইকোপোডিয়ামের মতো কাওয়ার্ডনেস নয় যে স্টেজে গিয়ে ভয় পাচ্ছে না, তার নেগেটিভ অ্যাপ্রোচ যে না না আমি সেখানে আমার প্রতি অবিচার হবে, এই যে একটা ডিস্টর্টেড ফিলিং, বা আমি পারবো না করবো না, এটা না, না আমার ভালো লাগে না, মানুষের সঙ্গম ভালো লাগে না, অনেক লোকের সঙ্গম, আমি একা ঘরের মধ্যে নাচতে ভালোবাসি, এরকম একটা ডিস্টর্টেড তার একটা নেগেটিভ থট তৈরি হয়। বাচ্চাদের ক্ষেত্রে যদি আমি বলি, তখন থেকে আমরা সিপিআরটাকে করা উচিত ছিল যে মেন্টালিটি দেখে সিপিআর যদি করতে পারতাম, তাহলে এই স্টেজগুলো অর্থাৎ তার ইউটেরাইন প্রলাপস, তার ভ্যাজানাল প্রলাপস, অল বিয়ারিং সেন্সেশন, ঠিক আছে, সবকিছু পেলভিক অর্গানগুলো অর্থাৎ ইউটেরাস থেকে আরম্ভ করে তার ইন্টেস্টিন সব তার বেরিয়ে আসবে যে ভ্যাজাইনা দিয়ে, এই জিনিসগুলো তার আসতো না, এবং ইনার পার্টে সবসময়ের জন্য একটা বল লাইক সেন্সেশন, ইভেন এমটি গন অল গন সেন্সেশন, স্টমাক, এই জিনিসগুলো সবগুলোই কিন্তু এই মানে স্ট্যাসিস অফ দা ভেনাস সার্কুলেশনের জন্য এবং মেন্টাল ডিস্টরশনের জন্য তৈরি হয়ে থাকে। তো আমরা এবার আসি যে এটা তো এটা এই স্টেজটা এইভাবে চলতে থাকলো, এই স্টেজটা এইভাবে চলতে থাকলো, চলতে চলতে যখন তার ৪৫ বছর বয়স হলো, যখন মাসিক বন্ধ হয়ে যাওয়ার টাইম হলো, তখনও সে অ্যাভার্সন টু কয়সাস এই জিনিসগুলো সব রয়ে গেছে। কিন্তু এক সময় সে ভাবছে যে এই যে আমাকে ঠিক মতো নাচতে দেয়নি, আমি যে সংসার করিনি, এক ধরনের সিপিয়া ভাবে যে করিনি, তখন তারা কি হয় যে খুব ইরিটেবল হয়ে যায়, খুবই গ্রিডি অর্থাৎ লোভী হয়ে যায়, খুব কৃপণ হয়ে যায়, আমি জীবনের যেটুকখানি সময় পাচ্ছি আমি সময়টাকে কাজে লাগাবো, আমি বহু সময় নষ্ট করে দিয়েছি, এটা কিন্তু তার এক ধরনের মাইন্ডের ফিরে মানে পিঠ থেকে যাওয়া দেয়ালের এই জায়গাটার মধ্যে চলে আসে। সেই জন্য এই সিপিআই লাস্টে কিন্তু নাক্স ভূমিকার দিকে চলে যায় এবং এইভাবে তখন সে কৃপণতা প্রকাশ করে। আর আপনারা দেখেছেন যে সিপিআর পরে প্যারেন্টোলা দেওয়া হয়, সিপিআর পরে ফসফরাস দেওয়া হয়, সিপিআর পরে এই যে মেডিসিন গুলো, প্যারেন্টোলা একটা অস্থির মেডিসিন এবং ফসফরাস একটা গুড ম্যানারের মেডিসিন তৈরি হয়েছে, এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়েছে পরবর্তীকালে এক ধরনের সিপিআর থেকে, এবং সেই সিপিআর তখন একটুও সময় নষ্ট করে না। আরেক ধরনের সিপিআর আছে যখন দেখা যাচ্ছে যে তার এই ঘুরে মানে পিঠটা থেকে গেছে, এই স্ট্রেসটাকে ওভারকাম করতে পারেনি, তখন কি হয় আরো মেন্টাল প্যাথোলজি তার মধ্যে গ্রো করতে থাকে, তখন সে আরো ইনডিফারেন্ট হয় এবং আরো স্টুপিড হতভম্ব হয় এবং বাড়ি ছাড়তে চায়, বাড়ি থেকে চলে যেতে চায়। ওয়ান টাইপ অফ ইনসানিটি, স্লাইট ইনসানিটি, বিকজ তার নিজে তার কাউন্সিলিং করতে পারেনি, তাকে বোঝাতে পারেনি, তার মধ্যে মেন্টাল ব্রেকডাউন তৈরি হয়েছে, তাই সেক্ষেত্রে কিন্তু সে একবারে ইনসানিটির দিকে চলে যাচ্ছে, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।
তাহলে এখানে যেমন মেন্টাল ডিটোরেশন কথা বললাম, তেমনি আপনাদের বললাম যে ফিজিক্যাল যে সিমটম গুলো তৈরি হচ্ছে সেটাও কিভাবে তৈরি হচ্ছে, তার জন্য স্ট্যাসিস অফ দ্য ইউটারাস আপনাদের বলেছি, কোলাপসেস অফ দ্য ইউটারাস, এটা ফিজিক্যাল সিমটম, কোলাপসেস অফ দ্য ইউটারাস, মাসেল উইকনেস হচ্ছে সেটাও বলেছি, এবং কনস্টিপেশনের কারণও কিন্তু সেইটা, এবং এমটি এমটি ফিলিং অফ দ্য স্টমাক সেটাও কারণ, এবং অ্যাভারশন টু ফুড ইভেন ইন দ্য স্মেল। এবং সিপিআর যে দেখতে পাচ্ছেন, সিপিআর যে একটা ভালো মেডিসিন, সেটা হচ্ছে মর্নিং সিকনেস, প্রেগন্যান্সি অবস্থায়, সেটারও ক্ষেত্রে কিন্তু এই স্ট্যাসিস কাজ করছে। তার মধ্যে যে ভেগাস নার্ভ আছে না, আমাদের যে দশম ক্রেনিয়াল নার্ভ আছে, সেটা আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করে স্টমাকে, সে কিন্তু এই ভেগাস নার্ভের ডাইরেক্টলি এবং কিছু কিছু প্যারাসিম্প্যাথিক নার্ভের স্টিমুলেশন, বিশেষ করে ভেগাস নার্ভের মেন স্টিমুলেশন। তার খিদে লাগছে না, তার একটা বমি ভাব, খাবার দেখলে বমি বমি ভাব লাগছে, খাবারের চিন্তা করলে বমি লাগছে, যেমন নাক্স ভূমিকা, এবং রান্না করা খাবারের গন্ধ সে সহ্য করতে পারছে না, কিরিওজোড, সিপিয়া, স্টেনাম মেটালিকাম, কলচিকাম, এইটাও কিন্তু স্ট্যাসিসের জন্যই হচ্ছে, স্ট্যাসিস অফ দা, ঠিক আছে, নার্ভের স্ট্যাসিস, এটা নিউরোলজিক্যাল স্ট্যাসিস জন্য হচ্ছে। তো সেখানেও আমরা দেখছি যে তার এরকম, এবং সিপিয়া ম্যাক্সিমাম দেখবেন সিপিয়া হচ্ছে লো ব্লাড প্রেশার, তার কারণই হচ্ছে যে লো ব্লাড প্রেশার কারণ হচ্ছে তার যে ভেনাস স্ট্যাসিস, অর্থাৎ সারা বডি থেকে ব্লাড গুলো হার্টে নিয়ে গিয়ে তারপরে আবার পাম্পিং করে অক্সিজেনেটেড করা, সেই জায়গাগুলোতে করার জায়গা স্ট্যাসিস জন্য তার যে আমাদের তো পাম্পিং হিসেবে কাজ করে হার্টটা, তো যখন হার্টটা যখন পাম্পিং করছে তখন দেখা যায় সেই ব্লাডের ভলিউমই নেই। একটা ড্রেনের মধ্যে দিয়ে যদি আস্তে আস্তে কুলকুল করে জল যায়, তাহলে কি সেই ওয়ালে কোনো চাপ লাগে? প্রেশার তো সেরকমই একটা জিনিস, যে ওয়ালের ভিতরে চাপ দেওয়া মানেই প্রেশার, তো সেই প্রেশারটা কিলকিল করে রক্তটা মানে ড্রেনের মধ্যে দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ ভেসেলস এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাই সিপিআর ম্যাক্সিমাম লো প্রেশারই হয়। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে সিপিআর যে ফিজিক্যাল, এইগুলো সবগুলোই কিন্তু এই আমরা একটা ব্যাপারটা দিয়ে বোঝালাম প্রায় 20 মিনিট ধরে আপনাদেরকে বোঝালাম যে কিভাবে মেন্টাল স্ট্যাসিস এবং ভেনাস ব্লাড যে স্ট্যাসিস জন্য, এবং কিভাবে মেন্টাল সিমটম তৈরি হয়ে সিপিয়া আজকে ইনসানিটির পর্যায়েও চলে যায়, আবার চলে এসে নাক্সের মতনও চলে যায়, আবার সিপিয়া থেকে কিভাবে ট্যারেন্টুলা, সিপিয়া থেকে কিভাবে ফসফরাসের দিকেও চলে যায়, তা আমি বোঝানোর চেষ্টা করলাম। এবার আমি একটু আসি যে সিপিআর যে শুধুমাত্র যে ফিমেল মেডিসিন তা নয়, মেলও মেডিসিন হিসাবেও আমরা পাই, কিন্তু এটা কম্পারেটিভলি তাদের জেনারেটিভ সিমটমের উপরে বেশি পাই, অর্থাৎ যে সমস্ত মেল তারা প্রচুর পরিমাণে সেক্সুয়াল ডিজায়ার, এবং এমনকি তারা এসটিডি অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ তার মধ্যে তৈরি করেছে, অন্য জায়গায় হাজবেন্ড ছাড়া মানে মিসেস ছাড়াও অন্য জায়গাও যাচ্ছে তাদের ক্ষেত্রে, এবং যারা এডিক্টেড হয়ে গেছে একদম অ্যালকোহলে, এরকম ক্ষেত্রে তারা যে জিনিসটাকে মেনলি গনোরিয়া বাদিয়ে নিয়ে আসে, সেই গনোরিয়ার ক্ষেত্রে বিশেষ করে সেকেন্ড স্টেজে যখন জিলেটটা বেরোচ্ছে এবং সকালে ঘুম থেকে উঠে হলুদ হলুদ রঙের জিলেট এবং ইউরেথ্রার মুখটাকে পুরো বন্ধ করে দিচ্ছে, সেই রকমই ক্ষেত্রেই কিন্তু সিপিয়া ভেরি গুড মেডিসিন ফর মেলের ক্ষেত্রে কাজ করে থাকে। এবার আমরা দেখি যে ঠিক আছে যে তাকে আমরা সিপিআর কত প্রকারের দেখি, এটা তো আমরা দেখলাম। সিপিআর মোটামুটি আমরা 6 প্রকারের সিপিআর দেখতে পাই। একরকম সিপিআর দেখি যে সিপিআর গুলোর ক্ষেত্রে তারা ওয়াশারম্যান ওম্যান বলা হয়, অর্থাৎ তাদের কনস্টিটিউশনটা কিরকম, তাদের একটা ধোপিনির, আপনারা ভাবুন একটা ধোপিনিকে ভাবুন, সারাদিন রোদ্রে কাজ করছে, দেহের উপরের অংশ পুড়ে আটটি কালার হয়ে গেছে, এবং সেখানে ইমাসেশন নয়, আর তলার দিকে সবসময় জলের মধ্যে থাকে, তাহলে কি হবে, তলার দিকে পা গুলো সবসময় ঠান্ডা থাকছে, আর সেখানে তারা যে খুব পাতলা এমন নয়, তাদের ছেলেদের মতো রিজিড মাসেল ফাইবার, তাদের রিজিড মাসেল ফাইবার থাকে, এবং তাদের একটা পুফিনেস, মুখ দেখে আপনি বুঝবেন একটা পুফিনেস ভাব, এরকম একটা সিপিয়া যেমন আপনি পান, তেমনি আমরা পাই সিপিয়া চিলড্রেন পাই, যেখানে একটু আগে আপনাদের বললাম যে বাচ্চাগুলো সহজে ঠান্ডা লাগার প্রবণতা আছে, বিশেষ করে কোথায় কি ধরনের ঠান্ডা, আমরা পূর্ব দিকের ড্রাই
অথবা ওয়েট ওয়েদার অথবা কোল্ড ওয়েদার, সহজে ওয়েদার চেঞ্জ হলে ঠান্ডা লাগা, এমন একটা সিপিয়া পায়। আর এক ধরনের সিপিয়া পায়, সেই সিপিয়া হচ্ছে যখন প্রেগন্যান্সি স্টেজের সিপিয়া, অর্থাৎ মর্নিং সিকনেস আর এভরিথিং, এবং যখন নার্সিং করে দুধ খাওয়ায় এবং বাচ্চা হওয়ার পরে যে পিউপারাল টাইমের, সেই সিপিয়াও পায়। আবার একটা সিপিয়া পাই, যে সিপিয়া স্ক্রোফ্লাস ডায়াথিসিস কে মেনটেন করে। আমরা সিপিয়া ডায়াথিসিস করে স্ক্রোফ্লাস ডায়াথিসিস, অর্থাৎ সহজে ঠান্ডা লাগার প্রবণতা, সেইটাও সিপিয়া দেখি। আর এক ধরনের সিপিয়া দেখি, যে সিপিয়া গুলোকে আপনারা দেখবেন সেই আসল টিপিক্যাল যে সিপিয়া বলে আমরা মনে করছি, সেই সিপিয়া যারা লিকোফ্লেগমেটিক, অর্থাৎ ঢিলা ঢালা, যারা খুবই ইরিটেবল, যারা খুবই এংরি, যারা খুবই, ঠিক আছে, অ্যাভারশন টু সেক্স, এবং টিপিক্যালি যে আমরা সিপিয়া দিতে গেলে যে 4-5টি পয়েন্ট আমাদের দরকার, অর্থাৎ সেই তাদের মধ্যে এমটি অলগন সেন্সেশন, এবং তার মধ্যে ইনার পার্টে একটা বল সেন্সেশন, তাদের একটা লিপোরিয়া থাকবেই, তাদের হিস্ট্রি নিয়ে দেখবেন একটা প্রোলাপসিস অফ ইউটেরাস থাকবেই, তাদের মধ্যে অ্যাবারশনের হিস্ট্রি থাকবেই, তাদের মধ্যে যে জায়গাটা আসে, এবং তার যে ফিজিক্যাল সিম্পটম গুলো পরে বলছি, তার ক্যারেক্টারিস্টিক সিম্পটম, এই সিম্পটম গুলো সিপিআর ক্ষেত্রে প্রায় অ্যাবারশনের হিস্ট্রি, এবং 3 থেকে 5 মাসের মধ্যে যে অ্যাবারশন গুলো হয়, স্পন্টেন অ্যাবারশন, সেটা সিপিয়া। আর স্যাবাইনার ক্ষেত্রে 1 থেকে 3 মাসের মধ্যে যে অ্যাবারশন হয় ম্যাক্সিমাম, সেক্ষেত্রে স্যাবাইনা, এবং 8 মাসের মধ্যে যে অ্যাবারশন হয় সেটা আমরা ক্যালকেরিয়া ফ্লোর দিই। তবে এইটাই আপনারা সঠিক বলবেন না, অন্য মেডিসিনও আসতে পারে। তাহলে আমরা মোটামুটি এরকম একটা সিপিআর কথা আমরা ভাবলাম, যে নানান রকম যে সিপিআর কথা আপনাদেরকে ভাবলাম। আর একটা সিপিআর পাই যেখানে লেডি, যেখানে মনে হবে 10 মাসের গর্ভবতী মহিলা, পেটটা ঢাই, এটা যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে সালফার। আমি এবং পেট নিয়ে পরে কম্পারেটিভ ম্যাথমেটিকা করব, তখন আরো সুন্দরভাবে আপনাদেরকে পেট বলে দেব, যে পেটটা দেখলেই আপনার মেডিসিন সিলেক্ট করতে পারবেন। আপাতত এই টাইপে বলার সময় আমি বললাম। যে এবার আমরা আসি সিপিআর। সিপিআর আর, ঠিক আছে, যে আমরা এটা একটু অন্যভাবে আসি, সেটা হলো সিপিআর। আর একটু যখন আমরা কনস্টিটিউশনটাই করে নিলাম, তখন আমরা একটু অন্যভাবে আসি সিপিআরটা। সেটা কি? সিপিআরটা হ্যানিম্যান সাহেব প্রুভ করেছেন, এটা মোলাস্কা গ্রুপের অন্তর্গত। এটার কমন নাম হচ্ছে ক্যাটেল ফিশ। একটা সিগনেচার অফ ডাক এর মধ্যে কাজ করে, প্রাণীটার বাসস্থান দেখে। এটা আপনারা যে প্রাণীটা থেকে সিপিআর তৈরি হয়, সেই প্রাণীটা হচ্ছে অনেকটা শঙ্কর মাছের মতন, ক্যাটেল ফিশ। সমুদ্রে, লবণাক্ত সমুদ্রে, মানে সমুদ্রের নিচের দিকে বাস করে, মাটির মধ্যে প্রায় লেপ্টে থাকে, এবং কোন শত্রু যদি তাদের আসে, তাহলে সেই শত্রুকে তারা কি করে, তাদের পেটের ভিতরে এক ধরনের ইঙ্ক স্যাক আছে, যে স্যাকটাকে দিয়ে তারা আত্মরক্ষা করতে পারে। এবং সেই জন্য সিপিআর আই সিমটমটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশাল লাগবে, যে সিপিআর আই সিমটমটা প্রুভিং সিমটম। হ্যানিম্যান সাহেব নিজে হাতে করে দেখেছেন, যে এই সিমটম গুলো আপনারা পরে সেগুলো বলবো। তো এবার আমরা আসি যে সিপিআরটার হ্যানিম্যান সাহেব প্রুভ করতে গেলেন কেন, ওনার এত দায়বদ্ধতা আসলো কেন? উনি তো পুরো কৌতুক মানুষ ছিলেন, তো কোনো একটা কিছু দেখেই সেটা তো প্রুভিং করতেন। তার কারণ তিনি দেখলেন ইন্ডিয়াতে যে ইঙ্ক তখনকার দেশে সাপ্লাই হতো, আমেরিকাতে, জার্মানে, সরি, সেই জার্মানের যে ইঙ্ক ছিল, একজন আর্টিস্ট প্রতিদিন তার একটা ব্যাড হ্যাবিট হচ্ছে যে ব্রাশে করে সে রং করে, মুখের মধ্যে লালা দিয়ে সেই রং করার চেষ্টা করে। এই করতে করতে একদিন দুদিন করতে করতে তার একটা কনিক ডিজিজ তৈরি হলো, এবং সেই কনিক ডিজিজ কিছুতেই উনি সারতে পারছেন না। তিনি পাসিস্টি শুনলেন ভালোভাবে, দিয়ে বের করলেন যে প্রতিদিন তিনি এই যে তুলিতে ব্রাশে করে মুখের লালা দেয় ওই ইঙ্কটার সাথে, এইটাতে তিনি বের করলেন এবং বললেন, প্রতিজ্ঞা করো তুমি কোনোদিন তুমি এটা আর মুখ দেবে না, তোমাকে আমি সারিয়ে দেবো। তখন তিনি সেই সময় এই সিপিআর পূর্বের কথা আসে, এবং সিপিআর ভিতরে যে ইনার্ট গুণগুলো, যার প্রচ্ছন্ন গুণগুলো সে ফুটে আসে, এইভাবে তার সিপিআর আবিষ্কার। এবং এখানে তার যে সিপিআর মেনলি সোডা এবং অ্যান্টিসোডিক এবং অ্যান্টি সিফিলিক সাইকোটিক মাইজমকে কভার করে। কিন্তু যেহেতু তার মধ্যে, আমাকে কিছু বলবেন? বলছিলাম স্যার, একটু আস্তে আস্তে বললে, এসএমএস করছে অনেকে, তো একটু আস্তে আস্তে বললে একটু ভালো হয়, তাই বলছি। আচ্ছা, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে, আচ্ছা ঠিক আছে, কারণ আমি একটু টাইমের দিকে, মাথার দিকে ছিলাম, তো আমার একটু টাইমটার দিকে মাথা, অনেক কিছু তো নামাতে হবে, তা সেটা ঠিক আছে, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে,
উপস্থিত আছেন স্যার, ভিডিওটা অন করতে পারছেন না, স্যারের ভিডিওটা অন করে দিন। হ্যালো আসলাম স্যার, আমি বুঝতে পারছি আপনি ভিডিওটা অন করতে পারছেন না, অন করার জন্য আমি দেখে দিচ্ছি। পেজেন স্টপ পেজে স্যার ওটা ক্লিক করে ভিডিওটা অন হয়ে যাবে, ওটা বন্ধ করে দিন স্যার, তাহলে আপনার ভিডিওটা দেখতে পাওয়া যাবে। আচ্ছা, আমি আরম্ভ করতে পারি এবার? হ্যাঁ হ্যালো, আচ্ছা এবার হ্যাঁ, দেখা যাচ্ছে, হ্যাঁ এবার এই যে সিপিআর যে স্ক্রোফুলাস ডায়াথিসিস তার মধ্যে রয়েছে, তাহলে আপনারা বুঝতে পারছেন যেখানে সোরা আর সিপ্লিটিকের ইনগ্রাফটিং হয়েছে, তার উপরে সালফার মানে স্কিন ডিজিজের সাপ্রেশন, তাই সিপিআর মধ্যে কিছু সিপ্লিটিক মাইজোমও কিছু আছে, অল্প কিছু সিপ্লিটিক মাইজোমও তার মধ্যে থাকে, খুব অল্প। তো আমরা সিপিআর যে সমস্ত ক্লিনিক্যাল সিমটমের পরে সিপিআর আমরা ব্যবহার করি, সেগুলো যেসব রোগের ক্ষেত্রে আমরা মেনলি ব্যবহার করি, এবং আমার বাস্তব জীবনে এই প্রত্যেকটার ক্ষেত্রে আমি ব্যবহার করার চেষ্টা করেছি, যে অ্যামিনোরিয়ার ক্ষেত্রে, অ্যাজমার ক্ষেত্রে, ডিসপেপসিয়ার ক্ষেত্রে, এক্সিমার ক্ষেত্রে, আই অ্যাফেকশনের ক্ষেত্রে, ফিমেল জেনিটাল অর্গানের ক্ষেত্রে, গাউটের ক্ষেত্রে, গনোরিয়ার ক্ষেত্রে, হেডেকের ক্ষেত্রে, লিউকোরিয়ার ক্ষেত্রে, লিভার অ্যাফেকশন, প্রেগন্যান্সির ক্ষেত্রে, পোলাপস অফ ইউটেরাস, ইউটেরাইন ট্রাভেলের ক্ষেত্রে, এবং ভেরিকোজ অফ দ্য ভেন অফ দ্য রেকটামের ক্ষেত্রে, ইউটেরাইন পোলাপস, রেকটাল পোলাপস, এবং চামড়ার ক্ষেত্রে বহু বহু জায়গায়, যেমন এক্সিমা, যেমন আর্টিকেরিয়া, যেমন হারপেস, যেমন তার মুখে যে কালো কালো হলুদ হলুদ মতন স্পট, টেল ফেস, সেই জায়গাগুলোর উপরে, এবং পুরিটাস ভালভার উপরে সিপিআর একটা ভালো জায়গা রয়েছে। আমি আগেই বলেছি যে এর প্যাথোজেনেসিসটা কি, প্যাথোজেনেসিস বলেছি যে এটা, তার আগে বলছি যে কোথায় কোথায় কাজ করে। মেনলি আমি আগেই খানিকটা বলেছি এর স্কিনের পরে, নার্ভাস সিস্টেমের পরে, এবং ভেনাস সার্কুলেশনের পরে, এবং ভেনাস সার্কুলেশনের যে জায়গাগুলো আপনারা বলেছি, পোর্টাল ভেনাস সার্কুলেশন, এপিফাইসিয়াল থেকে যে মানে হেপাটিক পোর্টাল সিস্টেম, এপিফাইসিয়াল পোর্টাল সিস্টেম, এই সব জায়গাগুলো, তার সার্কুলেশন অফ দ্য গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এইসব জায়গায় তার কিন্তু ভীষণ কাজ আছে, এবং তার এইগুলোর স্ট্যাসিসের হওয়ার জন্য তার কিন্তু নানান রকম রোগী তার সৃষ্টি হয়েছে। তো প্যাথোজেনেসিসের ক্ষেত্রে বলি, লিভারের ক্ষেত্রে যে স্ট্যাসিস হচ্ছে ভেনাস ব্লাড সার্কুলেশনে, তার ফলে তার কি হচ্ছে, তার ফলে তার লিভারের ক্ষেত্রে লিভার স্পট, লিভারের যে স্পট মুখে দেখতে পাই আমরা, টেল ফেস, সেগুলো যেমন পাই, তেমনি ভেনাস সার্কুলেশন অফ দ্য ফিমেল পেলভিক অর্গান, ফিমেল পেলভিক অর্গানের উপরে ভেনাস স্ট্যাসিস, ভেনাস সার্কুলেশন স্ট্যাসিস হওয়ার জন্য ইটিং পাচ্ছি, অর্থাৎ প্লুরিটাস ভালভা, লিউকোরিয়া, বল লাইক সেন্সেশন ইন দা ইনার পার্ট গুলোতে, এইগুলোতে আমরা পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাসিস অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের জন্য তার ঠিক মতন হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরোচ্ছে না, আর সব বা অতিরিক্ত বেরোচ্ছে, দুটোই। আর তার জন্যই তার এমটি একটা গ্যানোয়িং, মানে প্রচন্ড রকমের কুকুরে কামড়ালে যেমন গ্যানোয়িং হাঙ্গার, সেই হাঙ্গার তার মধ্যে থাকে, অল্প একটু খাবার খাচ্ছে, তারপরে তার খিদেটা মরে যাচ্ছে, এমটি অর্গান সেন্সেশনটা, তারপর আবার তার এই এমটি অর্গান সেন্সেশনটা তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। তো এমটি অর্গান সেন্সেশনটার ক্ষেত্রে আমি যখন কম্পারেটিভ করব, তখন একটু আলাদা করে কোন কোন মেডিসিনের কেমন ভাবে হাঙ্গার আছে সেটা আমি আপনাদেরকে বলবো। আর স্ট্যাসিস অফ দ্য নার্ভাস সিস্টেমের জন্য কি এসছে, সেখানে তার মাথা যন্ত্রণা, তার গাউট, এই জায়গাগুলো, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরোনোর যে ব্যাপারটা বা অতিরিক্ত বেরোনোর ব্যাপারটাও সেই জায়গাগুলোর জন্য স্ট্যাসিস অফ দ্য নার্ভাস সিস্টেমের জন্য হয়। স্কিনের ফাংশনের, স্কিনের ব্লাড সার্কুলেশনের, ভেনাস ব্লাড সার্কুলেশনের স্ট্যাসিসের জন্য কি হয়, ডিফারেন্ট টাইপ অফ স্কিন ডিজিজ তৈরি হয়ে থাকে। তো এবার আমরা দেখছি যে তার কনস্টিটিউশনটা তো আমি আগে বলেছি যে কত ধরনের সিপিআর তৈরি হয়, সেটা আপনাদেরকে আগেও বলেছি, এবং কি কারণের জন্য তাদের এই যে ফিমেল বডি কিন্তু মেল বডির মতন স্ট্রাকচার, ইভেন থ্রোট মানে গলার শট, সেটাও কিন্তু আপনাদেরকে আমি পরিষ্কার করে আগেই বলেছি। তো এবার আমরা আসি, যে কটা সিমটম না হলে আমাদেরকে কিছুতেই আমরা এই সিপিআর দিতে পারবো না, এটাই তো আসল। তো এইটাকে একটু আস্তে আস্তে আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে ল্যাক অফ ভাইটাল হিট, তার শরীরে সবসময় গরম চাই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তার গরম চাই না, ঠান্ডা চাই। সেটা দুটো ক্ষেত্রের জন্য আমি এর মধ্যেই বলে দিচ্ছি, কারণ হচ্ছে দুটো হলো, চোখের কিছু ব্যাপার থাকলে সেখানে ঠান্ডা চাইছে,
এবং দাঁতের কিছু যন্ত্রণা হলে সেখানে ঠান্ডা চাইছে। তো আমরা ফসফরাসের ক্ষেত্রেও বলা হয়েছে যে ওয়াশার ওভেন মেডিসিন স্পেশালি দাঁতের যন্ত্রণার ক্ষেত্রে সেখানে কিন্তু সিপিআর সব জায়গাতে হট চাইছিল, সিপিআর চিলিপেশন হট চাইছিল, এখানে কিন্তু কোল্ড চাইছে সিপিআ। কিন্তু যদি ফসফরাস হয় কেসটা তাহলে ও হট চাইবে, ওর দাঁতের ব্যথাটা যেহেতু ফসফরাস চিলি পেশেন্টের হটে তার একটা রিলিফ। উইকনেস অ্যান্ড বিয়ারিং ডাউন সেন্সেশন এটা থাকবেই সিপিআর দিতে গেলে, যে বিয়ারিং ডাউন সেন্সেশন, এবং অবশ্যই সে বসে পড়বে এবং থাইয়ের মধ্যে দিয়ে ক্রস করে দিয়ে টুয়ার্ডস ভ্যাজানার দিকে একটা প্রোট্রুশন তার করার যে সেন্সেশন, অর্থাৎ বিয়ারিং ডাউন সেন্সেশন কিন্তু তার থাকবে। এবং এখানে যদি আমরা ঠিক আছে যে এই বিয়ারিং ডাউন সেন্সেশনটা আমরা যদি লিলিয়ামটিকের সাথে তুলনা করি, তাহলে লিলিয়ামটিকও এরকম বিয়ারিং ডাউন সেন্সেশন আছে, কিন্তু সেখানে হাত দিয়ে পেনি ভালভাতে সে চেপে ধরার চেষ্টা করে যে সব বেরিয়ে আসছে, এবং পা দিয়েও ক্রস করেও থাকে। এইটুখানি লিলিয়ামটিকের সঙ্গে পার্থক্য। আমরা সিপিআর ছাড়াও বিয়ারিং ডাউন সেন্সেশন সিপিয়া, মিউরেক্স, লিলিয়ামটিক, মিউরেটিক অ্যাসিড, নেপটামিউ এই ক্ষেত্রে দেখা যায়। কিন্তু নেপটামিউর ক্ষেত্রে একটা বিশেষ বিশেষত্ব, একমাত্র সকালের দিকে এই বিয়ারিং ডাউন সেন্সেশনটা দেখা যায়। এবার একটা পেন এক্সটেন্ডেড ফ্রম ওয়ান একটা পার্ট থেকে আরেকটা পার্টে যাওয়ার ব্যাপারে এখানে বলা হচ্ছে যে সমস্ত কিছু তার পেনটা এক্সটেন্ড করছে নিচের থেকে উপরের দিকে। অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে লেডাম যেমন বলা হয়েছে, এবং সেখানেও তো লেডামের ক্ষেত্রে যে সিমটম গুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ওরা ঠান্ডা দিলে রিলিফ পায়। আর লেডাম অ্যাকুট ডিজিজ ক্ষেত্রে অ্যাসেন্ডিং টাইপ অফ পেন, যে কোনো পেনে কিন্তু ঠিক আছে যে এর ক্ষেত্রেও কিন্তু অ্যাসেন্ডিং টাইপ পেন আছে সিপিআর ক্ষেত্রে। পার্থক্যটা কোথায়, যে এর চাইছে গরম মোডালিটিতে সিপিআ, আর লেডাম চাইছে ঠান্ডা। তো এক্ষেত্রে শুধু একটা জায়গাতে অসুবিধা থাকে এদের, ইউটেরাইন ক্ষেত্রে পেনটা এটা কিন্তু অ্যাবাভ ডাউন হয়, নিচের থেকে উপর দিকে ওঠার পরিবর্তে যে ইউটেরাসের ব্যথা, তার যে মেনস্ট্রুয়েশনের সময় ইউটেরাসের ব্যথা, ওটা কিন্তু ইউটেরাস থেকে ভ্যাজাইনার দিকে চলে আসে, অর্থাৎ ডাউনওয়ার্ড ডিরেকশনটা কিন্তু পেনের ক্ষেত্রে দেখা যায়। আরেকটা গাইডিং সিমটম যেটা অনেকক্ষণ ধরেই বলছি যে এমটি অলগন সেন্সেশন, এটা কিন্তু থাকবে। আগে বলেছি তো এটার ক্ষেত্রে আমি আর নতুন করে কিছু বলছি না, কিন্তু যদি একটু কম্পেয়ার করি তাহলে লাইকোকে অনেকগুলো বাচ্চাকে যদি ছেড়ে দিয়ে খেতে বসেন দাউদে, তাহলে লাইকোকে দেখেই চিনতে পারবেন, কারণ লাইকো এর ওর দিকে তাকাবে আর গপ গপ করে খাবে। এটাও তার একটা গোগ্রাসে খাওয়ার যে এটা দেখে বোঝা যায়। তো সিপিয়াও সেরকম ভাবেই না, সিপিয়া অল্প একটু খাচ্ছে তো ওর কিন্তু খিদেটা মরে যাচ্ছে, তারপরে আবার খিদে লাগছে, আবার খেতে হচ্ছে। কিন্তু বলা হয়েছে যে সন্ধ্যেবেলার নাস্তা খাওয়ার পরে সিপিআর ক্ষেত্রে তার কিন্তু এমটি অলগন সেন্সেশনটা সব থেকে বেশি কমে যায়। অন্য সময়গুলোতে যখনই খাচ্ছে তখনই কিন্তু আবার একটু ফারি খাওয়ার পরে আবার কিন্তু এই খিদের ভাবটা আসছে। সালফারের ক্ষেত্রে দেখা যায় যে 11টা থেকে 12টার সময় পর্যন্ত খিদে পাচ্ছে, কিন্তু খাওয়ার পরেই তার কিন্তু ঘুম আসে। খাওয়ার আগে পর্যন্ত মাথা ঘুরে এক্সস্টেড ফিল করেন, খাওয়ার পরেই কিন্তু তাকে ঘুমাতে দিতে হবে, এটা সালফারের ক্ষেত্রে আসে। আর লাইকোপোডিয়ামের ক্ষেত্রেও এই এমটি অলগন সেন্সেশন আছে, কিন্তু এটা খাওয়ার পরে রিলিফ করে, কিন্তু অল্প সময়ের পরে পুরো গ্যাস হয়ে পেটটা ফুলে ওঠে। তো এখানে আমরা একটু কম্পেয়ার করে বললাম চায়নাও একটা মেডিসিন যেখানে এমটি অলগন সেন্সেশনের জায়গাটা আছে। তাহলে এই আমরা বললাম চারটে বললাম, সেন্সেশন অফ ফুলনেস ইন দ্য পেলভিক অর্গান, এবং তার মধ্যে একটা ফুলনেস, সেন্সেশন অফ ফুলনেস, অর্থাৎ ইনার পার্ট গুলোতে একটা বল লাইক সেন্সেশন, সেই জায়গা কিন্তু সিপিআর একটা গাইডিং সিমটম, যেটা দিয়ে আমরা সিপিআর আমরাকে করতে পারি, যে নির্বাচন করতে পারি। এবং ফ্লাসেস, এদের ব্লাড ফ্লাসেস করার পরে সে যেমন মাথায় ফ্লাসেস করলো, বিশেষ করে সেক্সুয়াল অর্গানগুলোর উপরে, অ্যাক্সিলার পরে, মাথার উপরে যে ব্লাড ফ্লাসেস করার পরেই তাদের একটা ঘাম আসে। এবং আমরা দেখেছি নেটামিউ যেমন ঘাম হলে রিলিফ পায়, সিপিআও কিন্তু ঘাম হলে রিলিফ পায় অধিকাংশ সিমটম গুলো, ফিজিক্যাল সিমটম গুলো। এবং তার মধ্যে যে আমি আগেই বলেছি প্রথম ইন্ট্রোডাকশন করার সময় যে জেনারেল রিল্যাক্সেশন অ্যান্ড উইক ফেন্টিং ফিলিংটা, সেটা কিন্তু তাদের একটা বিশেষত্ব দেখা যায় যে কোনো মন্দিরে, মসজিদে কিংবা গির্জাতে গিয়ে উপাসনা করার সময়তে তাদের কিন্তু এই একটা ফেন্টিং ফিলিং এবং এমটি অলগন সেন্সেশন এবং জেনারেল রিল্যাক্সেশন অ্যান্ড উইকনেসটা কিন্তু বাড়ে।
যদিও এর ফেন্টিংটা অনেকভাবে হয়, যেমন এর জার্কিং করলে এর ফেন্টিং হয়, যেমন মেন্টাল এক্সারশন করলে ফেন্টিং হয়, ওকে বেশি বকাবকি বা গালাগালি করলে ওর হয় ফেন্টিং ফিলিংটা হয়, এবং সে অতিরিক্ত গরম, এক্সট্রিম অফ হিট অ্যান্ড এক্সট্রিম অফ কোল্ড, তারও কিন্তু ফেন্টিং আছে। কিন্তু তার মধ্যে বেশি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মসজিদে, মন্দিরে বা গির্জাতে উপাসনা করার সময় তার বেশি পরিমাণে ফেন্টিং ফিলিং হয়, সে সঙ্গে উইকনেস এবং রিল্যাক্সেশন অ্যান্ড এক্সজশন, এই জিনিসটা হয় বিশেষ করে হাঁটু গেড়ে বসার সময়। এর আরেকটা পিকুলিয়ার সিমটম দেখুন, যে এর ডিসপোনিয়া। ডিসপোনিয়া হলে কি হয়, শ্বাসকষ্ট হলে আমরা তো চুপচাপ থাকি, কিন্তু এদের শ্বাসকষ্টটা বসে থাকলে বেশি হয়, ঘুমানোর পরে, ঘুম থেকে ওঠার পরে, গরম ঘরে আসলে তার বেশি হয়। কিন্তু এটা পুরো ড্যান্সিং করলে এবং ওয়াকিং, র্যাপিডলি ওয়াকিং করলে তবে কমে, আস্তে আস্তে মুভমেন্ট করলে পালসেটেলার মতন কমে না। ওপেন এয়ারে গেল এবং ধীরে ধীরে যে মুভমেন্ট করলো পালসেটেলার কমলো, সেটার সঙ্গে কিন্তু এটার পার্থক্য আপনারা করতে পারবেন। খুব দ্রুত হাঁটবে, দ্রুত এক্সারসাইজ করবে, তবেই কিন্তু এর হাঁপানি শ্বাসকষ্টটা কমবে। এরা খুব চিলি পেশেন্ট, আগেও বলেছি, এবং সহজেই ওরা ঠান্ডাও যেমন লেগে যায়, তেমনি ওদের ভাইটাল মানে ওরা গরম চায়, এটা একটা সিমটম আমরা পাবেন। এবং এইটা সিপিআই ইজ এ ভেরি গুড মেডিসিন ফর ডুপিং অফ আইলিড। এখানে দেখা যায় যে জায়গাটার ক্ষেত্রে বলা হয়েছে জেলসিমিয়াম কস্টিকাম, এগুলো মোটর প্যারালাইসিসের জন্য হয়, সিঙ্গেল মাসেলের প্যারালাইসিস, কিন্তু যে এই সিপিআও ঠিক সেরকমই একটা মোটর প্যারালাইসিসের জায়গাও কাজ করে। তো সেক্ষেত্রে ডুপিং এর জন্য সিপিয়া একটা ভালো মেডিসিন। তো ডুপিং যখন হবে তখন তার সেই সঙ্গে একটা ক্যাটারাল ডিসচার্জ, এই ডুপিং অফ আইলিডটা স্পেশালি আমরা কস্টিকামের ক্ষেত্রে হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করেছে বা অন্য কোনো কারণ হতে পারে, যেখানে আর্জেন্টাম মেটালিকামও আসছে, প্রফেশনাল সিঙ্গার, কিন্তু এদের যে ডুপিং অফ আইলিড সেটা কিন্তু কস্টিকামের মতন তাদের ঠান্ডা লাগার জন্য হচ্ছে, সেটাও হয় মোটর প্যারালাইসিস। এবং সহজেই তারা, আমি একটু আগে বললাম ফেন্টের অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে একটা হচ্ছে, সবগুলো কারণই বলেছি, এগুলো আপনি ফেন্টিং হলে শুধু যে গির্জায় বা মসজিদে বা মন্দিরে বসে নিলিং ডাউন করে বসার সময় যে তার এই ফেন্টিং ফিলিংটা বেশি হয় তা না, তার আর যে যে জায়গাগুলো ফেন্টিং ফিলিং হয় সেগুলো আপনাদেরকে বলেছি। এবং এটা একটা ডিজায়ার আছে, এর ডিজায়ার আছে মেনলি তার অ্যাসিড। আমি বলছি দেখুন, মেন্টালি নেট্রামিউ তারপরে কনিসিটি, মেন্টালি কিন্তু সিপিয়া। তাহলে নেট্রামিউর কিছু সিমটম যদি না থাকে, হঠাৎ করে কি সিপিয়া দেওয়া যাবে? কিছু সিমটম নেট্রামিউ থাকবে আর কিছু সিপিয়া থাকবে, ওভারল্যাপিং সিপিয়া, তবে সিপিয়া দিলেন। সিপিয়া দিয়েছেন, অনেক সিমটমই সিপিয়ার সঙ্গে সালফারের আছে, কিন্তু সেখানে সিপিআর সিমটম গুলো কমে গেছে, এখন সালফার বেশি আছে, সালফার দিচ্ছেন। আর সিপিআরই ছিল, কিন্তু এখন ম্যাক্সিমাম সিমটম নাক্স ভূমিকার দিকে গেছে, নাক্স ভূমিকা দিলেন। তাহলে এর ডিজায়ার গুলো দেখুন কিরকম। এই অ্যাসিড জাতীয় খাবার খেতে খুব ভালোবাসে এবং ভিনেগার খেতে ভালোবাসে, স্পাইসি ফুড, লঙ্কা খেতে ভালোবাসে পালসেটলার মতন প্রচন্ড, এবং আচার জাতীয় খাবার খেতে ভালোবাসে, নেট্রামির মতন তেতো খেতে ভালোবাসে, যে রুটি খেতে ভালোবাসে, স্যুপ জাতীয় খাবার খেতে ভালোবাসে, এর কিন্তু বাটারও খেতে ভালোবাসে। কিন্তু সে একদমই খেতে ভালোবাসে না সেগুলো হচ্ছে যে এড়িয়ে যায়, সেটা দুধ, মাংস এবং ফ্যাটি যুক্ত পর্ক, শুকরের মাংস এবং যে কোনো মাংস, এবং টোবাকো, এইগুলো, এবং সল্টের প্রতি অ্যাভারশন। তার মুখে সবসময়ের জন্য, যে কোনো বাড়ি গেলে বলে কি তোমার বাড়িতে তরকারিতে ভীষণ লবণ দাও, তাই না? মুখের টেস্টই হচ্ছে সল্টি, সবসময়ের জন্য সল্টি টেস্ট তার মুখের মধ্যে থাকে, এবং তার লবণ আর বেশি খাবে কি, তার তো সবসময় মুখ সল্টি হয়ে পড়ে থাকে। এবং দুধের প্রতি, বিশেষ করে বাচ্চাদের গরম দুধ খেলে তাদের কিন্তু ডায়রিয়া হয়। আমরা দেখেছি একটা আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটমস গ্রাফাইটিসে দেখেছি, পেপটিক আলসার ব্যথা রিলিভ বাই কোল্ড ঠিক আছে মিল্ক। অধিকাংশ পেপটিক আলসার গুলো গরম দুধ খেলেই কম পড়ে, কিন্তু গ্রাফাইটিসের ক্ষেত্রে ঠান্ডা দুধ খেলেই তার রিলিফ হয়। কিন্তু এখানে সিপিআর ক্ষেত্রে গরম দুধ, বয়েলড মিল্ক খেলে তার ডায়রিয়া তৈরি হয়, এবং তার টোবাকো খেলে তার নার্ভাস ইরিটেবিলিটিটা খুব বেড়ে যায়। এবং আরেকটি সিমটম আপনাদের না পেলে সিপিআর দেওয়া যায় না, সেটা মায়েদের ক্ষেত্রে প্রেগন্যান্সির সময় মর্নিং সিকনেসে, আমি আগেই বলেছি সেটা যে মর্নিং সিকনেসে তারা খাবারের গন্ধ তারা নিতে পারছে না এবং চিন্তাও করতে পারছে না, সেক্ষেত্রে আপনাদের আমি কিন্তু বলেছি যে সেই সিমটমটার কথা। এটা আমি মোটামুটি একটা বললাম।
এবার আমরা একটু মেন্টাল সিমটমের দিকে আমরা একটু যাই। মেন্টাল সিমটম, মেন্টাল সিমটম কি কি মেন্টাল সিমটমটা আপনারা ঠিক আছে যে সিপিআর ক্ষেত্রে পাবেন, সেটা আমি আগে যখন ইন্ট্রোডাকশন করার সময় বলেছি, আবার এখন আমি বলছি। তারা তারা কি করে, ভগ্ন উৎসাহ, তারা কি হয়, উইপিং মুড, তাদের কি হয়, গ্লোমিনেস, অর্থাৎ তাদের অন্ধকার আচ্ছন্ন মানসিকতা, তাদের কান্নার মানসিকতা। এই কান্নাতে বলতে গিয়ে আমি তিনটে মেডিসিনকে কম্পেয়ার করে বলছি, আপনারা চেম্বারে আসলেই আর কিছু কিছু শোনা দরকার নেই। আমি বহু পেশেন্ট নেটটামিউ সারিছি, কিভাবে বলছি সেটা আপনাকে। নেটটামিউ যখন কেস্টিকিং করছেন, তখন তাকে অনেক কেস্টিকিং করার পরে যদি বলেন, আচ্ছা আপনার মনে এমন কোন দুঃখ, লিডিং কোশ্চেনই করতে হয় যে আপনার মনে এমন কোন দুঃখ কষ্ট আছে যে দুঃখ কষ্ট প্রতি মুহূর্তে খেতে শুতে বসতে উঠতে খুব ভোগায়। যদি সে নেটটামিউ হয়, চুপ করে খানিকক্ষণ থাকার পরে হাউ হাউ করে কাঁদতে থাকবে, তখন আপনি স্টপ করবেন না। তারপরে আপনারও প্রিয় বন্ধু হয়ে যাবে এবং সব কথা সে বলবে। নেটটামিউ অল্প বন্ধু চায়, সার্কেলটা ছোট চায়, বন্ধুর সার্কেল, এবং সব কথা বলবে। কিন্তু পালসেটিলা আগে এসেই ডাক্তারবাবু কেঁদে কুদে একাকার, তার ব্যথা কষ্ট বা কোনো কিছু বলতে গেলে, তার শারীরিক কষ্ট হোক বা যে কোনো কষ্টই তার বলতে গেলে, সিপিআর ক্ষেত্রে যখন আপনি জিজ্ঞাসা করছেন, তখন লাউডলি চিৎকার করে সে কান্নাকাটিতে ভেঙে পড়ছে। এখানে তার উইপিং মুডটা তার আসে, তার একটা ডিজেকশন, তার জিনিসটাও আছে, তার মধ্যে একটা অন্ধকার আচ্ছন্ন ভাব, গ্লোমিনেস থাকে, তার মধ্যে একটা গভীর চিন্তা থাকে, তার মধ্যে একটা ডিসকারেজ থাকে, অসাহসিকতা থাকে, তার মধ্যে একটা এনজাইটি থাকে, উদ্বেগ থাকে। এই এনজাইটি, আমি বলছি যে এই উদ্বেগটা কিসের? এই উদ্বেগ দেখুন, এমনি সিপিআর একা থাকতে চাইছে, কিন্তু আবার একা থাকলেও তাদের ভয়, কোম্পানি তারা চাইছে, সেই জায়গাটাও তো দেখা যায়। কোম্পানিতে অ্যাভারশন, আবার কোম্পানি না থাকলেও ভয় পায়। সেইটা লাইকোপোডিয়াম যদি হতো, তাহলে কি হতো, লাইকোপোডিয়ামের একা থাকলে অতীত তার বিশেষ স্মরণেজ ইন মাইন্ড, তার জন্য সে ঘরের মধ্যে একা একটা ঘরের জানলা দরজা দিয়ে বসে থাকে, কিন্তু সেখানে লোকালিটি যেন অনেক লোক থাকে। কিন্তু সিপিআর ক্ষেত্রে যেটা ওদের একটা ভয় পায়, কারণ ওদের অন্ধকারের ভয়, ভূতের ভয়, এই ভয় সন্ধ্যেবেলা নেমে আসলেই ভয়। এই জন্য তারা কিন্তু একটা এনজাইটিতে ভোগে, এবং তাদের একটা অ্যাপ্রিহেনশন, অমঙ্গলের আশঙ্কা, এই এনজাইটি কিছু একটা হয়ে যাবে, এরকম একটা এনজাইটি তাদের মধ্যে কাজ করে। এবং তাদের মধ্যে এই এনজাইটির সঙ্গে সঙ্গে অ্যাপ্রিহেনশনও আছে। এবং অ্যাভারশন টু, আগেই বলেছি সুন্দরভাবে, আবার বলছি, অ্যাভারশন টু অনেক জায়গায়। অ্যাভারশন টু যাকে সব থেকে ভালোবাসে সেই স্বামীকে, অ্যাভারশন তার বাচ্চাকে, অ্যাভারশন তার কাজে, অ্যাভারশন তার নিজের কাজকর্ম, সংসারের কাজকর্মের প্রতি তার অ্যাভারশন থাকে। এবং একটা সিপিআর ক্ষেত্রে বিভিন্ন স্টেজে, প্যাথোলজিক্যালের বিভিন্ন স্টেজে, সেটা আগে বলেছি, আমি এখন রিপিট করবো না, সেই বিভিন্ন স্টেজ গুলোর কথা আপনি বলেছি যে কোন স্টেজে সিপিআর কেমন ভাবে ক্যারেক্টারিস্টিক্স মেন্টাল সিমটম গুলো করে। সিপিআর একসময় হিস্ট্রিক্যাল কন্ডিশন তৈরি করে, এটা ইনসানিটি স্টেজের মধ্যে, যে হঠাৎ করে হাসিতে ফেটে উঠছে, তারপরেই সে কান্না, এই জায়গাটাও তো কিন্তু সিপিআর এর মধ্যে আছে। তার এই মেন্টাল কজেসের জন্য তার স্লিপের ডিস্টার্বেন্স হয়, এবং ঘুমের মধ্যে তার একটা ইলিউশন আসে। আমি কিছুদিন আগে সালফার যখন বলেছিলাম, তখন কিন্তু আপনাকে একটা কেস বলেছিলাম, আপনারা কেস চাইছিলেন বলে। ছোট্ট মেয়েটি তার ঘুমের মধ্যে যেই প্রথম ঘুম হলো, তারপরে সে দেখলো ছোট ছোট পটল, ছোট ছোট বেগুন গুলো একটা বিশাল বড় বেগুন, এবং তাই দেখে সে ঘৃণা করে এবং বমি করে, ঘুম ঘুম ভেঙে যায়, বমি করে। এটা ছিল তার ইলিউশন। তার মধ্যে একটা নেটামির মতন সিমটম, কনসোলেশন অ্যাগ্রাভেটস আর মেন্টাল সিমটম গুলো, সান্ত্বনা দিলে রাগটা আরো বেড়ে যাচ্ছে তার। এবং তার সিপিআর মেন কথা হচ্ছে তার নেগেটিভ অ্যাপ্রোচ ইন মানে তার সব জায়গায় তার নেগেটিভ অ্যাপ্রোচ গুলো কাজ করে থাকে। এবার আমি একটু কম্পারেটিভ মেটেরিয়ালিটিকার কথা ভাবি, যেটা আপনাকে বারবার বলছিলাম যে একটু কম্পারেটিভ না করলে তো আমরা মেডিসিনটাকে সূক্ষ্মভাবে সিলেক্ট করতে পারবো না। তো কম্পারেটিভ মেটেরিয়ালিটিকা করি। হারপেস সার্সিনেটাস, হারপেস বলে একটা রোগ আছে, যেটা দেখা যায় রাত্রে ঘুমিয়েছিলেন, সকালে উঠে দেখা যাচ্ছে ব্লিস্টার ব্লিস্টার মতন, দাদের মতন এরকম গোল গোল ব্লিস্টার হচ্ছে। সেটা গায়ের ক্ষেত্রে আপার পার্ট অফ দ্য বডিতে হয়। হারপেস হারপেস তাকে সার্সিনেটাস বলে। সেই হারপেস সার্সিনেটাসটা যদি দেখা যাচ্ছে যে এই যে গোল গোল যে ঘুমড়ি ঘুমড়ি মতন যে ব্লিস্টার গুলো উঠছে, এটা যদি একটার সাথে আর একটা লেগে যায়, তখন সে টেলুরিয়াম। আর যদি পুরো আলাদা করে এই চাকাটা থাকে, রিং চাকাটা, তাহলে সেক্ষেত্রে আমরা সিপিআর দিই।
এক্ষেত্রে টেলুরিয়াম দেওয়ার পরেও যখন কাজ করে না অনেক সময়, যেমন দাদের মতন আমরা যেটা রিংওয়ার্ম ট্রিটমেন্ট করি সেরকম ব্যাসিলিনামকেও দেওয়া প্রয়োজন হয়ে থাকে, সেটা ক্রনিক হয়ে গেলে। এবং আমরা আগে বলেছি যে ওয়াশারম্যান রেমেডি এটাকে বলা হয়েছে, সেক্ষেত্রে সিপিয়া আর ফসফরাসের মধ্যে দাঁত নিয়ে আমি একটু কম্পারেটিভ ম্যাথমেটিক্স আপনাদেরকে আগে করেছিলাম। ব্যাক পেনের মধ্যে আমরা যে মেডিসিন গুলো ব্যাক পেন আছে তার মধ্যে সিপিয়া, লাইকোপোডিয়াম, জেলসিমিয়া, লেলিয়ান্টিক, স্যাবাইনা এগুলো কম্পেয়ার করে বলা যায়। পেন উইথ সার্ডারিং, ঠিক আছে, যে যেমন আমরা দেখছি যে কোনো ব্যথার সাথে শীত শীত ভাব, কিচ্ছু শুনতে হবে না, এই খুব ব্যথা তার সঙ্গে প্রচন্ড শীত, ঠক 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 করে কাঁপছে, এবং সেইটাই হচ্ছে পালসেটিলা। আসলে শুনতে হবে না এই কথা বলবো না, কারণ আরো অন্য সিমটম যদি পান আপনি ছাড়বেন কেন পালসেটিলাকে। কিন্তু ব্যথার সাথে যদি সার্ডারিং থাকে, ঠিক আছে, ব্যথার সাথে যদি তার এরকম একটা ভীষণ পরিমাণে শীতের না পড়ে যে কম্পনটা বেশি থাকে, তাহলে সিপিয়া কিন্তু বেশি ইন্ডিকেট করে। আরেকটা আমি কোল্ডনেস অফ দ্য ভার্টেক্স এ নিয়ে একটু কম্পারেটিভ ম্যাথমেটিক্স করব। কোল্ডনেস অফ ভার্টেক্স উইথ হেডেক, মাথাটা, ঠিক আছে, যে মাথা যন্ত্রণা তার সঙ্গে মাথাটা ঠান্ডা, এটা হচ্ছে সিপিয়া, মানে ফ্ল্যাশেস অফ ব্লাড ইন দা, ঠিক আছে, যে ফেস এন্ড দা হেড, বাট দা ভার্টেক্স ইজ কোল্ডনেস, ইট ইজ আনকমন পিকুলিয়ার সিম্পটম ভিরেটাম অ্যালবাম সিপিয়ার মধ্যে দেখা যায়। কিন্তু যেখানে মাথা যন্ত্রণা কিন্তু ভার্টেক্সে হাত দিয়ে গরম ভাব, সেখানে আপনার সালফার, গ্রাফাইটিস এবং ক্যালকিরিয়া কাপও পাবেন। ইনডিফারেন্ট টু ওন অকুপেশন, আমরা দেখেছি যে তার নিজের কাজকর্ম করতে সে পায় না। এখানে আর যে মেডিসিন দুটো আছে সেটা হচ্ছে ফ্লোরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড। এমটি ফিলিং অফ দি এপিগ্যাস্ট্রিয়াম আমি আগেই বলেছি, আর নতুন করে বলবো না। পেন ইন দা রেকটাম, সেই মেডিসিন গুলো বলেছি, সিপিয়া, লাইকোপোডিয়াম, সালফার, চিলেডোনিয়াম, ফসফরাস। পেন ইন দা রেকটাম লং আফটার স্টুল, দেখা যে পায়খানা করার পরেও অনেকক্ষণ ধরে ব্যথা, যে মেডিসিন গুলো আছে সেগুলো হচ্ছে সালফার, নাইট্রিক অ্যাসিড, সিপিয়া এবং র্যাটেনিয়া। সেটা র্যাটেনিয়া মূলত আমরা দেখেছি যে রেকটাল ফিশারে একটা গুড মেডিসিন, কিন্তু ডিফারেন্সিয়েশন করা যে অ্যাসিড নাইট্রিক সঙ্গে র্যাটেনিয়া খুব কঠিন। শুধু বড়িকের বইতে সেটা সুন্দর করে দিয়েছে, মনে হচ্ছে যে একটা পুরো যে জ্বালাটা করছে সেই জ্বালাটা মনে হচ্ছে যে জ্বলন্ত কয়লা যদি কারোর অ্যানাসে ঠেকানো যায়, এটাই শুধু ডিফারেন্সিয়েশন হচ্ছে র্যাটেনিয়া। আর অ্যাসিড নাইট্রিকের ক্ষেত্রে একটা স্টিংিং ফিলিং, একটা বোঝ ফিলিং সেটা কিন্তু থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি। অফেন্সিভ ইউরিন নিয়ে আমি একটু আলোচনা করি, কারণ এটা ভালো মেডিসিন হচ্ছে ইনুরিসিস সিপিআর ক্ষেত্রে, সেটা বলুন আপনি বুড়ো বাচ্চাদের ক্ষেত্রে আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে। দেখুন সিপিআর ক্ষেত্রে কি হয় যে স্পিংটার মাসেল গুলো রিল্যাক্সেশনের জন্য তাদের বুঝতেই পারে না, প্রথম যে ঘুমাচ্ছে তার সঙ্গে সঙ্গেই তাদের কিন্তু একটা পেচ্ছাপ হয়ে যাচ্ছে, এবং সেই পেচ্ছাপটা সে বুঝতে পারছে না, এক ঘুম পরেই, অল্প ঘুমানোর পরেই সেখানে ভীষণ পরিমাণে সে পেচ্ছাপ গন্ধ। যদি বাচ্চা হয় তাহলে বড় মানুষের মতন পেচ্ছাপে গন্ধ। আর একদম হাইয়েস্ট ডিগ্রি যে গন্ধ সেটা হচ্ছে ইন্ডিয়ামের ক্ষেত্রে দেখা যায়। যদি আপনি এখানে ক্যালকিরিয়া কার্ভের সঙ্গে তুলনা করেন, প্রস্রাবটা যদি ধরে রাখেন, ইউরিসিসের সাথে না, প্রস্রাবের ইউরিনের সাথে আমি তুলনা করছি, গন্ধের সাথে বা ওর অন্যান্য সাথে, সেটা হচ্ছে যে ক্যালকেরিয়া পেশেন্টের বাচ্চাদের ক্ষেত্রে প্রস্রাবটা ধরে রাখলে সেখানে একটা ক্যালসিয়াম অর্থাৎ সাদা সেডিমেন্টেশন তলায় পড়ে। যদি লাইকোপোডিয়ামের সঙ্গে তুলনা করি তাহলে কি হবে, সিপিআর সঙ্গে তুলনা করলে পোড়া বালি, লাল বালি, মনে হচ্ছে যে পুড়ে গেছে, কোনো হাড়িতে কিছু বালি পুড়ে গেলে যেমন অ্যাডিহার করে থাকে, সেরকম একটা কালো কালচে লাল রঙের অ্যাডিহার তলার দিকে সেডিমেন্টেশনটা আসে। আর ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে যে ক্যালসিয়াম জাতীয় সেডিমেন্টেশনটা আসে। কিন্তু ইন্ডিয়াম হচ্ছে সব থেকে বেশি দুর্গন্ধ, কিন্তু ছোট মানুষের কিন্তু বড় মানুষের প্রস্রাবের মতন গন্ধ হচ্ছে সিপিয়া। এক্ষেত্রে আর যে মেডিসিন গুলো আছে সেগুলো অ্যাসিড নাইট্রিক বলা হচ্ছে ঘোড়ার প্রস্রাবের মতন, আসলে প্রচন্ড ঝাঁঝালো গন্ধ। যার প্রস্রাবে যদি প্রচন্ড ঝাঁঝালো গন্ধ, ও টয়লেটে গেছে, তারপরে যদি কেউ যদি যায় তাহলে সে বুঝতে পারবে তার প্রস্রাবটা কেমন। কিন্তু বেনজোইক অ্যাসিড, যেখানে ইউরিক অ্যাসিডের ডায়াথিসিস, বেনজোইক অ্যাসিডের গন্ধ হচ্ছে পেচ্ছাপের মতন গন্ধ, ইউরিনাস ওডোরটা হাইলি ডিগ্রি থাকে। এবার আমরা প্রথম রাত্রিরেই প্রস্রাব হয়ে যাচ্ছে এমন আর যে মেডিসিনটা আছে সেটা সিপিআর ছাড়া, সেটাও কিডোজোটো একটা ভালো মেডিসিন। এবং দেখা যাচ্ছে যে কাশির সাথে সাথে প্রস্রাব বেরিয়ে যাচ্ছে,
সেক্ষেত্রে যেমন সিপিয়া আছে তেমনি সিপিয়ার সাথে আমরা কস্টিকাম, নেট্রামিউ, মিউরেটিক অ্যাসিড এবং হেলিবোরাসের তুলনা করতে পারি। এবার আমরা আসি যে আমরা একটু একটা খুব ভালো একটা জিনিস যেটা আমি ফিল করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে যে সিপিআর ক্ষেত্রে যেখানে কপালের দিকে কপালের যেখানে মার্জিন অফ দা হিয়ার, স্কিন অ্যান্ড মার্জিন অফ দা হিয়ার, এখানে পিম্পল লাইক ইরাপশন, সেটা হচ্ছে যে সিপিয়া। আর যদি আপনি এই এই ফন্টটা এই যে এই বোনটার এই জুলফির জায়গায়, আমি বাংলা করে বুঝিয়ে দিচ্ছি, জুলফির জায়গায় যদি কোন রকম কোন স্কিন ডিজিজের সম্ভাবনা পান, স্কিন অ্যান্ড চুল এবং এই স্কিনের এতে আর কোন সিমটম আপনি শুনে দেখবেন সব নেট্রামি হবে। আর সালফারের ক্ষেত্রে একটা বলি যে আমার এই যে মাথাটার অক্সিপিটাল রিজন, পিছন দিকে যে চুলটা রয়েছে না, ওই চুলের ঠিক মিডিল ওই জায়গার মিডিল পোর্শনে মাঝখানের জায়গায় যদি স্কিন আর চামড়া মানে চুল এবং চামড়ার জায়গায় কোনো যদি যে কোনো রকম যদি আপনার স্কিন ডিজিজ পান, তাহলে চোখ বুঝে সালফারের কথা ভাবতে পারেন। আর অন্য সিমটম তো পাবেনই, এটা ভীষণ ভীষণ সিমটম, সিঙ্গেল মেডিসিন রুবিক্স এর মতন কাজ করে এইগুলোর ক্ষেত্রে। এইগুলোকে আপনাদেরকে আমি বললাম যে তিনটি মেডিসিন, নেট্রামি হতে জুলফির জায়গায়, সালফার হচ্ছে পিছন দিকে, আবার রিপিট করছি সালফার হচ্ছে এখানে, এটা খুব ইম্পর্টেন্ট, সালফার হচ্ছে পিছন দিকে যে চুলটা রয়েছে যেখানে স্কিন আর চুলের যে জাংশনের ঠিক মিডিল পোর্শনে সালফার। আর সিপিআর ক্ষেত্রে আপনি দেখবেন যে ফোরহেডের ওইখানে স্কিন এবং চামড়ার জায়গায় যদি পিম্পল হয় তাহলে, আর ওইগুলোর ক্ষেত্রে যে কোনো স্কিন, সালফার এবং নেট্রামির ক্ষেত্রে যে কোনো স্কিন ডিজিজের যদি এরকম পান, তাহলে আপনারা নিঃসন্দেহে দিতে পারেন এই যে এইটা। তার সঙ্গে যদি অন্য সিমটম পান, ফিজিক্যাল মেন্টাল জেরাইটিস, তাহলে কেন ছাড়বেন? আর্টিকেরিয়ার একটা ভালো মেডিসিন, আর্টিকেরিয়ার কথা আমি একটু না বলে পারছি না। আর্টিকেরিয়াতে অনেকে প্রিজুডিসড করে নেন যে দুটি মেডিসিন, রাস্টক্স আর্সেনিক আর হচ্ছে এপিস। আচ্ছা, আর্সেনিক আর এপিস এই দুটোতে আমরা দেখতে পাচ্ছি যে তার কিন্তু আর্সেনিকের হচ্ছে যে আর্টিকেরিয়াল র্যাশ মানে কত, ওই ছোট ছোট গুড়ি গুড়ি স্কিন ডিজিজ হয়েছে, কোনো কি চিংড়ি মাছ খেয়ে হোক বা অন্য কোনো কারণে হোক, অ্যালার্জি যেটা বলি আমরা, আসলে ওটা আর্টিকেরিয়া আর কি। ওইটাতে যদি গরম দিনে রিলিফ হয় তাহলে আর্সেনিক। আর তার সঙ্গে আর্সেনিক তো আগের দিন পড়ালাম, তার মেন্টাল এনজাইটি থাকবে, তার অল্প অল্প করে জল খাওয়ার প্রবণতা থাকবে, আপনাদের কত সুন্দর করে পড়িয়েছি। এবার যদি এপিসের ক্ষেত্রে এটা এপিস হয় তাহলে কি হবে, যে ঠান্ডা দিলে রিলিফ এপিসের ক্ষেত্রে। কিন্তু তার মধ্যে ঠান্ডা দিলে রিলিফ তো অনেকেরই আছে, কিন্তু এর ক্ষেত্রে বিশেষ ক্যারেক্টারিস্টিক্স এপিসের হলো যে বাচ্চাদের ক্ষেত্রে কি করে বুঝবেন, যে বাচ্চা মায়েদেরকে জিজ্ঞাসা করে দেবেন, টয়লেট তাদের বেশি হচ্ছে না, জলও খাচ্ছে না, টয়লেটও হচ্ছে না। কিন্তু আরেকটি মেডিসিন আমি প্রিজুডিস করে নিয়েছিলাম, পরবর্তীকালে শিখেছি, সেটা হচ্ছে মধ্যরাত্রির পরে যদি কারোর অ্যালার্জি হয়েছে, চিংড়ি মাছ খেয়েছিল, তার ইন্টারনাল অ্যালার্জি, তার বঙ্কাস গুলো পুরো ভরাট হয়ে গেছে ভিতরের যে শ্বাসনালীতে, এবং তার জল দিলে আস্তে আস্তে রিলিফ করছে, রাবিং এ রিলিফ, ঠান্ডাতে রিলিফ, রাত 2টোর সময় অ্যালার্জি হয়েছে, চিংড়ি মাছ খেয়ে ঘুমিয়েছিল, রাত্রি 12টার পরে টিভি দেখে, তারপরে সেই অনেক রাতে খায়, তারপরে এখানে যে মেডিসিনটা আসে আমি ভালো করেছিলাম, পরে পুরো তার মৃত্যু অবশ্যই অবধারিত, তার মৃত্যু থেকে রক্ষা করেছি, সেটা মাক্সাল 0/2 দিয়ে বারবার রিপিট করেছিলাম। সেখানে একটা ভালো মেডিসিন, সেখানে একটা অ্যালার্জি, যদি এখানে আর্টিকেরিয়া ট্রিটমেন্টটা বলা হচ্ছে, সেখানে আমি অ্যালার্জির কথা ইন্টারনালি সেটা একটা ভালো বলেছি। কিন্তু সিপিয়াও একটা ঠিক আছে গিয়ে ভালো মেডিসিন, সিপিয়া চিলি পেশেন্ট, এটা হট দিলে রিলিফ পাচ্ছে, সেটাও কিন্তু ভালো একটা মেডিসিন। রাস্টক্সও কিন্তু ভালো মেডিসিন, যেটা গরম দিলে রিলিফ পায়। রাস্টক্সের বাকি সিমটম গুলো, তার মেন্টাল সিমটম, তার হাঁটা চলা করলে আর রিলিফ পাচ্ছে, আর তার আর যে সিমটম গুলো আপনারা কন্ট্রোল যদি কালেক্ট করে যদি রাস্টক্স দেন, রাস্টক্সও একটা ভালো মেডিসিন। এবার আমরা এবার আসি যে কোনো স্কিন ডিজিজে আমরা তো সালফারের সঙ্গে বলছি যে সিপিআর পরে সালফার দিতে পারবো, তো সালফার আমরা ব্যাডলি কোনো কিছু না শুনলেও যেখানে স্কিন ডিজিজের সাপ্রেশন আছে, বারবার স্কিন ডিজিজটা ট্রিটমেন্ট করা হয়েছে অয়েন্টমেন্ট দিয়ে বা ব্যাডলি, যেমন সালফার, আর তেমনি সিপিআ এবং হেপাসালফও খুব ভালো মেডিসিন, ব্যাডলি হিলিং স্কিন সেক্ষেত্রেও আমরা পাচ্ছি। আমার হাতে এখনো 20 মিনিট সময় আছে, যেটা অ্যাডমিন আমাকে 20 মিনিট সময় দিয়েছিলেন, তো আমি সেই দিকে তাকিয়ে দেখছি যে 20 মিনিটের মধ্যে কি করে শেষ করা যায়। এবার আমরা আসি
যে আহ, উম, আহ, আরো আরো অনেক সিমটম যেগুলো আপনাদের না বললেই নয়, সেই সিমটম গুলো একটু বলি। সেটা হচ্ছে যে পার্টিকুলার সিমটমের মতন কিন্তু ভেরি ক্যারেক্টারিস্টিক সিমটম সেখানে রয়েছে। দেখুন, তাদের কিন্তু এরপরে আমাকে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে তার হচ্ছে যে মোডালিটিটাও কিন্তু বলা হয়নি। আমি ঠেউরে ঠেউরে মোডালিটিটা বলার চেষ্টা করেছি, যদিও তো মোডালিটিটা আমি বলবো। মোডালিটিটা আমার কাছে এখনো টাইম আছে। তো মোডালিটিটা বলার আগে আমি একটু পার্টিকুলার ডিজিজ নিয়ে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে হেডে, মাথার যন্ত্রণা। দেখুন, সালফারের সিপিআর ক্ষেত্রে যে আমরা বলি যে সিপিআর চিলি পেশেন্ট গরম দিলে রিলিফ থাকে, কিন্তু সেক্ষেত্রে দুটো জায়গাতে, দাঁতের ক্ষেত্রে আর চোখের ক্ষেত্রে সেখানে ঠান্ডা দিলে রিলিফ। আর মাথার ক্ষেত্রে কি হচ্ছে দেখুন, যে মাথার ক্ষেত্রে টাইট করে যদি বাঁধা যায়, ঠিক আছে, ব্যান্ড দিয়ে, তাহলে যেমন তার রিলিফ, তেমনি তার টাচে আমরা বলছি যে তার এই জায়গাটাতে যে মাথা যন্ত্রণাটা টাইট করে বাঁধলে রিলিফ, কিন্তু অন্য সব জায়গাতে চাইনার মতন সিমটম আপনি সিপিআর মতন পাবে। টাচ করলে খারাপ, ডিপ প্রেসার দিলে ভালো। আর এইটাকে আপনি মনে রাখার জন্য ব্যবহার করুন যে এর স্কিনের ক্ষেত্রে স্ক্র্যাচিং করছেন, দেখা যাচ্ছে যে চুলকাচ্ছেন, চুলকানোর পরে জ্বালা করছে সালফারের মতন, কিন্তু চুলকানি রিলিফ পাচ্ছে না। সালফারের মধ্যে বিছানার গরমে তার বেড়ে যায়, কিন্তু সিপিআর ক্ষেত্রে বিছানার গরমে তার রিলিফ এবং হট অ্যাপ্লিকেশনে তার রিলিফ। সেটা কিন্তু যদি পুরিটাস ভালবাও হয়, তাও ক্ষেত্রে এই গরমে রিলিফের ব্যাপারটা কিন্তু আপনার আসছে। চুলকিয়ে চুলকিয়ে জায়গাটা রনেস করে দিচ্ছে, তাও চুলকানি কমছে না, কিন্তু গরম দিলে কমছে। অনেক মেডিসিন থাকতে পারে, সেখানে আর্সেনিক গুড মেডিসিন, কিন্তু সিপিআর ক্ষেত্রে যে হিস্ট্রি গুলো বলছি, একটু ডিফারেন্সিয়েশন তো করতে হবে সিপিআর ক্ষেত্রে। এবার আমরা আসি যেগুলো বলা হয়ে গেছে সেগুলো তো বলার দরকার নেই। তো আমরা এখানে বলছি যে মর্নিং সিকনেসও বলেছি, ইউডিসিস, গনোরিয়া, স্কিন, টেলটেল ফেস। এবার আমরা একটু দেখি যে আরেকটা একটা ভালো সিমটম, সেটা হচ্ছে যে দেখুন, মুখেতে, যদিও বাইরের দেশে রাইটাররা করেছেন যে ব্রাউনিশ, কোথায় যে ব্রাউনিশ দেখতে পাই না খুব একটা, যে মুখে মুখে দেখা যায়, মুখ সারা মুখটাতে দেখা যায় যা ছোট 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 মতন, ছোট ছোট গুড়ি গুড়ি মতন কালো স্পট থাকে, অনেকটা ব্রাউনিশ কালো স্পট। এবং নাকেতে ঘোড়ার জিনের মতন একটা টেল টেল ফেস, এখানে নাকের থেকে আরম্ভ করে ফেস দিয়ে একটা কালো স্পট তার মধ্যে দেখা যায়। এটাও কিন্তু একটা স্কিনের একটা ভালো সিমটম। এবং এবং আমরা আই সিমটমটা কথা একটু বলি। হ্যানিম্যান সাহেবই প্রুভ করেছেন এটা, এবং এটা প্রুভিং সিমটমের মধ্যে পড়ছে। কারণ যে ক্যাটেল ফিশ, এই যে কালো রঙের যে ইঙ্ক তার পেট থেকে বের করে, সেটা দিয়ে তার শত্রুকে যেন পরাভূত করে, দেখতে দেয় না, সেই এরও চোখে নানা রকম সিমটম হয়। আমার এক সময় পড়াশোনা করতে গিয়ে এবং মানসিক দুশ্চিন্তার জন্য ও আমার অ্যাকোয়াস হিউমাস এবং ভিটিয়াস হিউমাসের ডিজেনারেশন হয়। তখন আমি দেখা যাচ্ছে যে ন্যাশনাল মেডিকেল কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে ফিজিওলজির ব্যাপারটা বললে উনি আমাকে ধরিয়ে দিলে যে তোমার অ্যাকোয়াস আর ভিটিয়াস, অর্থাৎ চোখের যে জল রয়েছে না, জলের ঘাটতি হয়ে গেছে, তুমি ভিটামিন খাও, ভিটামিন এ খাও, কিন্তু তাতেও কিছু হয় না। আমার চোখের উপর দিয়ে কালো কালো মতন মাছি ঘুরে বেড়াতো। আমি তখন কেস্টেকিং করি, কেস্টেকিং করে আমি নেট্রামিউ দিই। নেট্রামিউর আমি পেশেন্ট ছিলাম, তো অনেকটাই কমে, কিন্তু সম্পূর্ণ কমে না। পরে সিপিআর দিয়েই, সিপিআর 201টা ডোজ দিয়ে এই যাত্রায় আজও আমি ভালো রয়েছি, আজ 20 বছর ধরে, তারও বেশি হয়ে গেছে, প্র্যাকটিসই করছি তো 23 বছর। তো এখানে চোখের মধ্যে এরা কিরকম দেখে, এরা দেখা যাচ্ছে গ্রিন হ্যালো, মানে অর্থাৎ একটা সবুজ রঙের গোল আলো দেখতে পায়। চোখের দৃষ্টিশক্তি ভীষণটা অসুবিধা হয়, তাদের চোখের সামনের দিকে নানান রকমের কালো কালো মাছি বেড়াতে থাকে চোখেতে, এবং চোখেতে দেখা যাচ্ছে যে তার চোখের পাতাতে দেখা যাচ্ছে চুল সঙ্গে সঙ্গে আশ্বাস মতন বেরিয়ে যাচ্ছে,
এবং আমরা দেখেছি যে পাল লাইক ঠোঁটেতে যে নেট্টামিউর সঙ্গে তুলনা যদি করি স্কিনের, তাহলে দেখা যাচ্ছে যে এর নেট্টামিউর আপার লিবে একটা ক্রাক থাকে, এবং জ্বর ঠোঁটা বলি, জ্বর হলে যেটা হয় রাস্টক্স এবং নেট্টামিউ দুটোই থাকে, সেটা কিন্তু ম্যাক্সিমাম আপারে হয়, তবে লোয়ারও হতে পারে। সিপিআর ক্ষেত্রে কিন্তু লোয়ার লিডের ক্রাকিং ভাবটা খুব বেশি দেখা যায়। এবং আই সিমটমটার কথাও আপনাদের বললাম, এই লাইটটা দিয়ে দাও লাইটটা, ঠিক আছে। যে এবার আমি এই আই সিমটমের কথা বলতে গিয়ে অনেকটা আই সিমটমের কথা আপনাদের বললাম। এবং আবার এবার দেখি আরেকটা ভালো একটা সিমটম আপনাদের বলি, যে এই যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে যে আমাদের যে ব্রহ্ম তালুগুলো ফিউজ হতে চায় না, অ্যান্টিরিয়র ফন্টানেল এবং পোস্টেরিয়র ফন্টানেল, এইগুলো ফিউজ হতে চায় না। পোস্টেরিয়র ফন্টানেল 2-3 মাসের মধ্যেই ফিউজ হয়ে যাওয়ার কথা, অ্যান্টিরিয়র ফন্টানেল মোটামুটি 1 বছরের মধ্যেই সেটা ফিউজ হয়ে যাওয়ার কথা, ফিউজ হয় না। সেখানে অ্যান্টিরিয়র ফন্টানেল যদি ফিউজ না হয়, সেক্ষেত্রে যেমন আমরা ক্যালকেরিয়া কার্ভের কথা ভাবি, তেমনি ক্যালকেরিয়া ফস ভাবি, পোস্টেরিয়র ফন্টানেল ফিউজ হয়নি। আর সালফারের ক্ষেত্রে টোটাল ফন্টানেল ক্ষেত্রে ফিউজ হয়নি, এবং সিপি এর ক্ষেত্রেও টোটাল ফন্টানেল ফিউজ হয়নি, এই ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। এবার আমরা আসি যে আমরা মোটামুটি পার্টিকুলার সিমটম নিয়েই আমরা বললাম। তো আরেকটা এবার আমরা একটু চুলের কথা বলি। চুলের কথা, যে সিপিআই ইজ এ ভেরি গুড মেডিসিন ফর ফলিং অফ হেয়ার, বিশেষ করে মাথা যন্ত্রণা, যারা দীর্ঘদিন ক্রনিক মাথা যন্ত্রণায় ভুগছে এবং ইউটেরাইন প্রবলেমে ভুগছেন তাদের ক্ষেত্রে। এবং সেখানে দেখা যাচ্ছে যে চুলের গোড়াগুলো খুব নরম হয়ে যায় এবং সেখানে চুল পড়ে যায়, এরকম একটা সিমটম কিন্তু এদের আছে। এবার আমরা একটু ওর জিভটার কথা ভাবি। জিভটার কথা দেখেন, পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটমস, জিভটা কোটিং থাকে সাদা, যেই মাসিকটা ঠিক যতক্ষণ না মাসিকটা আরম্ভ হলো, তো জিভটা পরিষ্কার হয়ে গেল, আবার মাসিকটা বন্ধ হয়ে গেল, জিভটা আবার অপরিষ্কার হয়ে গেল, এবং সেক্ষেত্রে একটা দুর্গন্ধ আসলো, সেটাও কিন্তু জিভের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আর আমরা দেখতে পাচ্ছি যে সিপিআর ক্ষেত্রে ঠিক আছে, যে তার এই সিমটম গুলো আমি একটু পার্টিকুলার সিমটম গুলো একটু বলি। সেখানে রেকটামের ক্ষেত্রে আমরা বলি যে রেকটামের ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম যদি বাচ্চাদের হয় তাহলে ওরা কনস্টিপেশনে ভোগে, কিন্তু বড়দের যেহেতু সিপিআর ক্ষেত্রে কনস্টিপেশন এবং ডায়রিয়া দুটোই দেখা যায়, সেক্ষেত্রে তাদের পায়খানাটা কি হয় না, খুব পায়খানা করার পরে যে ইনার রেকটামের ভিতরে একটা লোডিং ফিলিং, একটা বল লাইক লজিং ফিলিং, সেটা কিন্তু থেকে যাচ্ছে, এবং তাদের পায়খানাটা থেকে যে বল লাইক এবং মিউকাস দিয়ে ঢাকা, সেই জায়গাটাও যেমন দেখা যায় সিপিআর কিন্তু থাকে, একটা ভালো সিমটম। এবং আমরা ফিমেল সিমটমের মধ্যে আমরা অনেক কিছু বলেছি। এবার ব্যাক সিমটম, স্কিন, সেগুলো আমাদের বলা হয়ে গেছে। এবার সিপিআর সাথে আমরা একটু মডালিটি করি। সিপিআর সাথে ল্যাকেসিসের মতন অনেক সিমটম আপনি পাবেন সিপিআর মধ্যে, কিন্তু ল্যাকেসিস আর সিপিআ আগে পরে দেওয়া যায় না, এটা ইনিমিক্যাল সম্পর্ক। যেমন আপনি ল্যাকেসিসের কি সিমটম পাবেন সিপিআর মধ্যে, এট দ্য মেনোপজাল টাইমে, সেই সময় তাদের ফ্লাশিং অফ ব্লাড টু দ্য হেড, এই সিমটম। তারপরে ল্যাকেসিসের মতন তাদের গলাতে কোনো মালা নিতে পারছে না, সেই সিমটম, এবং জামা কাপড়ও তারা সেইভাবে টাইট করে পড়তে পারছে না, সেই সিমটমটা পাচ্ছেন ল্যাকেসিসের মতন। ঘুম থেকে ওঠার পরে তাদের একটা স্টিফনেস অফ দ্য জয়েন্টে, যেটা আমরা রাস্টক্সের সঙ্গে তুলনা করতে পারি, যে ভিগোরিয়াস মুভমেন্ট করলে কমে যাচ্ছে, সেটাও ঘুমের পরের যে সিমটম গুলো সেটা পাচ্ছে। এবং কিছু মেন্টাল সিমটম ঘুমের পরেও তাদের আসে, কিন্তু সেক্ষেত্রে ল্যাকেসিস কিছুতেই আগে পরে এর সাথে দেওয়া যাবে না। তো এবার আমরা দেখি এর কমপ্লিমেন্টারি মেডিসিন কি আছে। এর কমপ্লিমেন্টারি মেডিসিন সিপিআর সঙ্গে কমপ্লিমেন্টারি মেডিসিন আমরা দেখতে পাচ্ছি নেট্রামিউ দেওয়া যেতে পারে। আমরা এক সময় সিপিআ ফসফরাস হয়ে যায়, এক সময় সিপিআ নাক্স ভূমিকার মতন চলে যায়, এক সময় সিপিআর সালফারের দিকে চলে যায়, এইগুলো কমপ্লিমেন্টারি মেডিসিন। এবং সিপিআই অ্যান্টিডোটেড হয় যে মেডিসিন দিয়ে, মানে যে জিনিসগুলো দিয়ে, তার জন্য দেখেন না যে বলা হয় যে ভেজি টক খেতে নিষেধ করা হয়। তাহলে আমরা তো গড়ে বলে দিই যে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, হিং, কর্পূর, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, আবার রিপিট করছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, হিং, কর্পূর, তেঁতুলের টক, আমরা টক খাবেন না। তাহলে কোনটার সাথে কোনটা রিলেশনশিপ? যেমন ধরিন সুজা দিয়েছেন, আপনি পেঁয়াজ খাচ্ছেন,
তাহলে একটু তাড়াতাড়ি থুজার সিমটম যাবে। আপনি সিপিআর দিয়েছেন, সেখানে ভেজিটেবল টক, অর্থাৎ আপনি আমড়া, তেঁতুল, তারপরে এই সমস্ত টক গুলো খাচ্ছেন, তাহলে সিপিআর ইজ অ্যান্টিডোটেড বাই ভেজিটেবল, ঠিক আছে, যে অ্যাসিড গুলো সেইখানে, এবং অ্যান্টিম গ্রুড, অ্যান্টিম টাড, অ্যান্টিম ক্রুড, এইগুলো ইজ মানে অ্যান্টিডোটেড বাই, অলসো অ্যান্টিডোটেড বাই অ্যাকোনাইট, ঠিক আছে, যে কার্যক্ষেত্রে কখনো কখনো সিপিআর সিমটম খুব এগ্রাভেট করলে তখন কিন্তু নাক্স ভূমিকা দিয়ে থেকে বেরিয়ে আসা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিপিআর এই জায়গাটাতে সিপিআর ইজ অ্যান্টিডোটেড বাই, আর সিপিআর কাকে অ্যান্টিডোট করে, মানে সিপিআর অন্য কোনো মেডিসিন দিয়ে অ্যাগ্রাভেট করেছে, আপনি বেরিয়ে আসার চেষ্টা করছেন, তখন আপনি দিতে পারেন যে ক্যালকেরিয়া কার্বের পরে ক্যালকেরিয়া কাপকে অ্যান্টিডোট, ঠিক আছে, যে ক্যালকেরিয়া কাপকে অ্যান্টিডোট করে, সারসেপেরিলাকে অ্যান্টিডোট করে, ইভেন আমরা নেট্রামিউকে অ্যান্টিডোট করে। তো এইসব মেডিসিন গুলো আছে, কিন্তু ব্রাউনিয়া কখনোই কিন্তু দেবেন না। ল্যাকেসিস আর ব্রাউনিয়ার সাথে ইনিমিক্যাল সম্পর্ক। সিপিআর পরে অনেক অ্যাকুট মেডিসিনই আপনার কাজ করবে, যেমন ব্রাউনিয়া ছাড়া আমরা যে মেডিসিন গুলো না হলে চলে না, রাস্টক্স, ডালকেমারা, বেলেডোনা দেবেন আপনারা। সিপিআর পরে আপনারা নেট্রামও দিতে পারেন, ফিজিক্যাল সিমটম গুলো মেনলি যদি কোনো অ্যাগ্রাভেট করে, মানে অনেক সিমটম পাচ্ছে যে সিপিআর দেওয়া হয়েছে কিন্তু ফিজিক্যাল সিমটম তার আবার তৈরি হয়ে গেছে, নেট্রামিউ, তাহলে নেট্রামও দিতে পারেন, সালফার দিতে পারেন, ট্যারেন্টোলা দিতে পারেন, ফসফরাস দিতে পারেন, ঠিক আছে, তাকে সাইলেশিয়া দিতে পারেন। তো সিপিআর পরে যে মেডিসিন গুলো কাজ করে, পালসেডিলা দিতে পারেন, ঠিক আছে, এইসব লোক কিন্তু আপনারা দিতে পারেন। তাহলে আমি কি বললাম, আমার মুদ্রা কথাটা কি, আমি কি বলতে চাইছি, সিপিআর যে একটা মেডিসিন, এটা তার প্যাথোলজিস্টের সবসময় এক নয়। এক সময় সে এই সিপিআর থেকে বেরিয়ে এসেছে বলেই তো আজকে সিপিআর পরে ট্যারেন্টোলার মতন মেডিসিন, সিপিআর পরে ফসফরাসের মতন মেডিসিন, সিপিআর পরে সাইলেশিয়া, সিপিআর পরে নেট্রামিউ, সেইগুলো সব কিন্তু সিপিআর থেকে এসেছে। তাই সিপিআর একটা ইনডিফারেন্ট মেডিসিন, অ্যাপাথেটিক মেডিসিন, গ্লোমি, এই জায়গাগুলোতে বসে থাকলে কিন্তু হবে না, তার থেকেও সিমটম কিন্তু বেরিয়ে আসতে পারে, বিভিন্ন স্টেজে সিপিআর কিন্তু রিকভার করে নিতে পারে। এবার আমি আসি যে তার যে স্যাডনেস, অ্যাকচুয়ালি সিপিআর যে স্যাডনেসটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক কারণেই স্যাডনেস আছে, তার মধ্যে ইউটেরাইন একটা প্রবলেম সিপিআর স্যাডনেস এর জন্য দায়ী। এবার আমরা আসি যে পেট নিয়ে একটু বলেছিলাম না যে আপনাদের একটু পেট নিয়ে কথা বলবো, পেট নিয়ে। তো পেট নিয়ে কথা বলার আগে যদি মায়েদের ক্ষেত্রে, সিপিআর মায়েদের ক্ষেত্রে তার দুটো তিনটে বাচ্চা হয়ে গেছে এরকম, বা দুটো বাচ্চা হয়েছে কোনো কারণে, বা একটা বাচ্চা হয়েছে, এদের ক্ষেত্রে পেটটা 10 মাসের পোয়াতির মতন দেখায়, আর এই এরকম জয় ঢাকের মতন পেট, কিন্তু এই পেটটা যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে সেটা সালফার, যদি উল্টানো গামলার মতন হয় ক্যালকেরিয়া ফস, যদি পেটটা সানকেননেস অর্থাৎ পেটটা খোলের মধ্যে ঢুকে গেছে তাহলে নেট্রামিউ এটা আসে। এই সিমটম গুলো আপনাদেরকে আমি ঠিক আছে যে বললাম। এবার আমরা একটু আসি যে কিসে কিসে বেড়ে যায়। তো খাপে কপি আমি অনেক সময় অনেক পার্টিকুলার সিমটম বলার সময় বলেছি, তবে একটু এক জায়গায় অ্যাকোমোডেট করে বলছি যে সিপিআর অ্যাগ্রাভেশন হচ্ছে, কারণ আমার কাছে এখনো 10 মিনিট টাইম আছে, আপনারা যে টাইমটা দিয়েছেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যদি যতক্ষণ টাইম দেন আমি ততক্ষণ বলতে পারবো আশা করি, কিন্তু সেটা তো একটা খারাপ দেখায় না, আমি আর 10 মিনিট আপনাদেরকে বলে ছেড়ে দেবো। তো এটা দেখাচ্ছি অ্যাগ্রাভেশন হচ্ছে এটা আফটারনুন। আমি বলেছি, আগেই বলেছিলাম যে সিপিআর যে আফটারনুনে বিকালের দিকে ওর মর্নিং এর দিকে সিপিআর যেটা থাকে সেটাও কিন্তু অ্যাগ্রাভেশন সিপিআর কম থাকে, কিন্তু আফটারনুন ইভিনিং এই সময় জেনে তার একটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং বিফোর নুন, এই বিফোর নুনে তার কিন্তু একটা পিকুলিয়ার, আনকমন পিকুলিয়ার সিমটম দেখা যায়, সে বসে আছে, তার মাথাটা সামনে পিছনে অটোমেটিক্যালি এইভাবে দুলছে, হিস্ট্রিক্যাল কন্ডিশনে তার এই যে দুলছে, এই জায়গাটাও কিন্তু একটা সিপিআর বিফোর নুন তার সিমটমটা দেখা যায়। এবং দেখা যাচ্ছে থেকে আমি আগেই বলেছি তার যে ফ্রেন্ডনেসটা গালাগালি করলে বেড়ে যায়, ময়েস্ট ওয়েদারে বেড়ে যায় রাস্টক্সের মতন, এবং বিফোর এ থান্ডারস্টর্ম, দেখুন থান্ডারস্টর্মের আগে তার কিন্তু বেড়ে যাচ্ছে, থান্ডারস্টর্মের আগে বেড়ে যাচ্ছে সরিনাম সিপিআর যেমন আছে, তেমনি ডিউরিং থান্ডারস্টর্মে কিন্তু ফসফরাস, নেট্রাম ফস, রোডোডেন্ড্রাম আছে, কিন্তু কার্সিনোসিন থান্ডারস্টর্মের সময় ভালো থাকে, নেট্রাম ফস ইল হিউমার্ড হয়ে যায়।
তো থান্ডার স্টর্মে, এবং তারা অ্যামিলেশন কিসে কিসে তাদের কমে যায়। ইন জেনারেল একটা কথা মনে পড়লে, দুটো কথা মনে পড়লে হয়ে যাবে। একটা হচ্ছে ভায়োলেন্ট এক্সারসাইজ, অর্থাৎ সেইটা করতে গিয়ে ভায়োলেন্ট হাঁটা, ওয়াকিং অর ওয়ার্মিং, শুধু এক্সেপ্ট হচ্ছে কোথায়, এক্সেপ্ট হচ্ছে মাথাতে, সেখানে। আর আরেকটা হচ্ছে যে টাচিং এ তার অ্যাগ্রাভেশন, চাইনার মতন সিমটম, তো সেখানে টাইট ব্যান্ডেজিং করলে কমে যাচ্ছে। আর চোখেতে আর দাঁতেতে ঠান্ডা জল দিলে রিলিফ হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে গরম দিলে সব রিলিফ। এসব জায়গাগুলো আমাদের একটু বুঝতে হবে। কিন্তু কোন কোন ক্ষেত্রে দেখা যায় তিনটে রোগের ক্ষেত্রে যেখানে বেড়েও যায় এবং কমেও যায়, সেটা হচ্ছে মাথা আর হার্ট আর পেলভিক অর্গান, এগুলো বেড়েও যায় এবং কমে যায় রেস্টে এবং এক্সারসাইজে। তাই এই তিনটের হাবিজাবি মাথার মধ্যে না রাখাই ভালো। হ্যাঁ, এটা রাখতে গেলে আবার একটু ঝামেলা হয়ে যাচ্ছে যে মাথা, হার্ট, হেড, হার্ট আর পেলভিক, এইগুলো কিন্তু কিন্তু মাথায় থাকতে হবে যে এই নেই আমি আর সিপিআর দিতে পারি না, একদম কমপ্লিট পিকচার নয় যে মাথা, হার্ট আর পেলভিকে সেই ক্ষেত্রে অ্যাগ্রাভেশন ও অ্যামিলেশন হচ্ছে দুটোই হচ্ছে রেস্ট এবং এক্সারসাইজ। কেন হবে না আপনি বলুন না? যদি তার এই যে ইউটারাসের যে সমস্ত অংশগুলো মানে বেয়ারিং ডাউন সেন্সেশন ফ্রম দা অ্যানাস, সেইটা যখন আপনারা বসে রয়েছেন, মানে সিপিআর পেশেন্টটা বসে রয়েছে এবং একটা পায়ের পরে একটা পায়ে থাই দিয়ে চেপে ধরে রেখেছে, সেটা তো রেস্টেই ছিল, সেটা তো রিলিফ পেয়েছে। তাহলে রেস্টের যে সবসময় যে রিলিফ হয় না এমন কথাটা বলা যাবে না, রেস্টে অনেক সময়তে অ্যাগ্রাভেশন আছে, এই কথাটা আমাদেরকে বলতে হবে। তো এবার আমরা আসি যে সিপিআর, ঠিক আছে, যে মোটামুটি আমরা যা বলার আমি অনেকটাই বলেছি, এবং আমি একটু প্রশ্নের অপেক্ষায় রইলাম, কেন আমার জিবি অনেকটাই শেষ হয়ে গেছে, আমার 2.5 জিবি শেষ হয়ে গেছে আমাকে দেখাচ্ছে বারবার। তো আমি প্রশ্ন উত্তর পর্ব রাখবো, তাই আমি সকলকে আমার প্রণাম জানিয়ে, ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ধরে দেবেন, আমি সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। স্যারকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা তাড়াতাড়ি করতে পারেন, কোনো প্রশ্ন সিপিআর সম্বন্ধে। এবং আমি ডক্টর আসরাদুল হক স্যারকে মিউট করছি আর ছবিটা অন করার জন্য। আর যাদের যাদের প্রশ্ন আছে আপনারা একে একে বলতে পারবেন। আপনার নেটওয়ার্ক সমস্যা বুঝতে পারা যাচ্ছে না। হ্যাঁ, আব্দুল করিম কিছু বলতে চাচ্ছিলেন, প্লিজ বলুন। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ বলুন স্যার, সিপিআর ক্ষেত্রে যে একটা রেসপিরেটরি সিম্পটম আছে যে dyspnea abated by dancing exercise, তো নর্মালি স্যার dyspnea তো ড্যান্সিং অ্যামিউলেশন এটা স্যার কেমন একটা লাগছে, এটা স্যার কি করে? আপনি প্যাথোজেনেসিস শুনতে চাইছেন, বুঝতে পারছি যে ডিসপিয়া যখন হচ্ছে, শ্বাসকষ্ট যখন হচ্ছে তখন খুব জোরে মুভমেন্ট করলে তাদের রিলিফ হচ্ছে। তো এখানে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাচ্ছে, ইন্টারনাল ব্লাড সার্কুল, মেন কথা হচ্ছে স্ট্যাসিস, স্ট্যাসিস অফ দ্য ভেনাস সিস্টেম। তো এখানে দেখা যাচ্ছে যে লাংয়ের মধ্যে তার ব্লাড সার্কুলেশন হচ্ছে না, যে সবকিছুই তো এই স্ট্যাসিস অফ দ্য ভেনাস সার্কুলেশনের জন্যই তো হচ্ছিল, সেই মেন্টাল বলুন আর ফিজিক্যাল বলুন। তো সেই স্ট্যাসিসটা কম হয়, যখন খুব দ্রুত হাঁটে তার লাংয়ের ভিতরে অক্সিজেন স্যাচুরেশনটা বেশি হয়, তার জন্য এই অক্সিজেন লেভেলটা বেড়ে যায় ব্লাডে, এবং তার জন্য সে রিলিফ ফিল করে, যেটা আমরা লাইকোপোডিয়ামের ক্ষেত্রেও দেখতে পাই যে অন্যান্য সিমটমের ক্ষেত্রে লাইকোপোডিয়াম বাতের ব্যথাগুলোর ক্ষেত্রে যেহেতু ইন্টারনাল হিট চাই, তার দ্রুত মুভমেন্ট করলে তার কন্টিনিউয়াস দ্রুত মুভমেন্ট রিলিফ পায়। তো এক্ষেত্রে সিপিআর ক্ষেত্রে যেটা হয় সেটাতে স্ট্যাসিস অফ দা ভেনাস সার্কুলেশন, সেখানে যদি এক্সেসিভলি মুভমেন্ট করে তাহলে এই স্ট্যাসিসটা একটু ওভারকাম করে, এবং সেক্ষেত্রে লাংয়ের ভিতরে ব্লাড সার্কুলেশন বাড়ে, এবং লাং তখন যে অক্সিজেন স্যাচুরেটেড অক্সিজেন গুলোকে মানে বাতাস থেকে নিয়ে চারদিকে ছাড়িয়ে দেয়, তাই তাদের রিলিফ হয়। থ্যাংক ইউ। নেক্সট নেক্সট আরো প্রশ্ন বলতে পারেন। নেটটা মিউট, একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন, একটু শোনার একটু অসুবিধা হচ্ছে, একটু জোরে বলুন। হ্যাঁ স্যার, নেটটা মিউর এবং সিপিআর মধ্যে কিছু পার্থক্য যদি একটু বলেন তো ভালো হয়।
আমি নেটটাম সিপিআর মধ্যে পার্থক্য অনেক ক্ষেত্রে বলেছি, যখন কেস টেকিং করছিলাম আপনাদের বলেছি যে যখন দেখা যাচ্ছে নেটটাম কেস টেকিংটা করতে আসছেন, তখন তাকে লিডিং কোশ্চেন অনেক কোশ্চেন করার পরে বললেন কি আপনার কোনো মনে দুঃখ কষ্ট আছে, যে দুঃখ কষ্ট প্রতি মুহূর্তে খেতে শুতে বসতে উঠতে সবসময়ের জন্য ভোগায়। সে চুপ করে খানিক্ষণ থাকার পরে হাউ হাউ করে কেঁদে উঠবে। যদি সে নেটটামিউ হয়, সে ভাববে নেটটামিউ সবসময় ভালনারেবল, একটা ছোট একটা কোম্পানি চায়, সে ভাববে এটা আমার অন্তরের লোক, আমার বন্ধু, আমি সব বলে দিই। কিন্তু যদি আপনি সিপিআ হয়, তাহলে কি হবে যে কোনো প্রশ্ন করার সময় এত লিডিং করতে হবে না। প্রশ্ন করার সময় সে কেঁদে টেদে একদম প্রায় জোরে চিৎকার করে কেঁদে প্রকাশ করছে। এটা ক্ষেত্রে একটা তার ডিফারেন্সিয়েশন। নেটটামিউ সিপিআ উভয় ক্ষেত্রে ঘাম হলে তাদের রিলিফ হয়। নেটটামিউ সিপিআ উভয় ক্ষেত্রে কনসুলেশনে অ্যাগ্রাভেশন হয়। নেটটামিউ এবং সিপিআর ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা কিন্তু রুটি খেতে এবং তেতো জাতীয় খাবার খেতে ভালোবাসে। ঠিক আছে, যে এইগুলো আপনি নেটটামিউ সিপিআর মধ্যে কম্পারেটিভ করে বুঝতে পারবেন। কিন্তু নেটটামিউ পেশেন্টের ক্ষেত্রে একটা ইমাসেশন, একটা সানকেননেস, এই জিনিসটা কাজ করে। কিন্তু সিপিআর মধ্যে এরকম সানকেননেস ইমাসেশন না বাচ্চাদের আছে না বড়দের আছে। সেখানে একটা পুফিনেস, একটা দেখলেই বুঝতে পারবেন একটা হাইপোথাইরয়েডিজমের যে আমরা দেখতে পাই যে খাতে কম মোটা হয়ে যাচ্ছে, মুখে একটা থমথমে ভাব, ঠিক আছে, যে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাবেন সিপিআর মধ্যে। তো এইগুলোই নেটটামিউর মধ্যে পার্থক্য। এবং নেটটামিউ যখন কাজ করছে না, মেন্টালিটিতে নেটটামিউ ক্রনিক হয়ে গেছে, প্রথমে আমরা ইগনেশিয়া দিয়েছি, তারপরে আমরা নেটটামিউ দিয়েছি, তারপরেও নেটটামিউকে সম্পূর্ণ কভার করতে পারছি না, তখন কিন্তু আমরা সিপিআর দিচ্ছি। তাহলে নেটটামিউর ক্রনিক হচ্ছে সিপিআর ইনডেক্স অফ মেন্টাল সিমটমে, মেন্টাল স্টেজে। তো এখানেও একটা কম্পারিজন নেটটামিউর মধ্যে করা যায়। আর নেটটামিউর মধ্যে এগুলো মোটামুটি আমরা বললাম আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল, বলুন। সিপিআর পেশেন্ট কি খাবার খেতে ইচ্ছা করে? টক ঝাল লবণ মিষ্টি এবং মাছ মাংস দুধ ডিম? আচ্ছা, সিপিআর সাথে নেটটামিউর এখানে একটা পার্থক্য, যে সিপিআর আমি আগেই বলেছি যে সিপিআর কোনো বাড়িতে গেলে সেই বাড়িতে খাবার খেতে পারে না, সবসময় মুখের মধ্যে তার হচ্ছে যে লবণাক্ত স্বাদ, ঠিক আছে, সেটা আমরা দেখছি যে ও লবণ খেতে চায় না, যার মুখে এত স্বাদ সে লবণ খেতে চায় না। নেটটামিউ সেখানে লবণ খেতে চায়। এখানে সিপিআর সাথে আপনি প্রশ্নটা কি করেছিলেন, সিপিআর সাথে নেটটামিউর আরেকবার বলুন, আরেকবার বলুন। পার্থক্যটা তো আমি অনেকটা করে ওদের সাথে বললাম। আর খাওয়ার পার্থক্যটার ক্ষেত্রে একটা জিনিস দেখুন যে এরা সিপিআতে মাছ খেতে ভালোবাসে, এই সরি নেটটামিউতে, কিন্তু সিপিআতে ঠিক আছে কোনো মাংস খেতে ভালোবাসে না, চর্বি খেতে ভালোবাসে না, ঠিক আছে, যে তারা ভালোবাসে টক জাতীয় খাবার খেতে ভালোবাসে, ঝাল জাতীয় খাবার খেতে ভালোবাসে, প্রচুর ঝাল খায়, পালসেটিও খায়, সিপিআও খায়। আর সেক্ষেত্রে তারা আচার খেতে ভালোবাসে, তারা ভিনিগার অ্যাসিড এসব খেতে ভালো, মানে অ্যাসিড বলতে ওই বললাম তো, যা জিনিস তার নেশে তাই খেতে সে